আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা আজকে ভৌত জগৎ এবং পরিমাপ এই অধ্যায়ের আজকে হলো লাস্ট ক্লাস। আমরা আজকে আমাদের স্লাইড ক্যালিপার্স, স্ক্রু গজ, স্ফেরোমিটার, এই যে ইনস্ট্রুমেন্টগুলো আছে সেগুলোর সাহায্যে কিভাবে করে আমরা যে কোনো বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করতে পারি সেগুলো আমরা দেখব। এবং খুবই খুবই দারুণভাবে আমরা সিমুলেশনের মাধ্যমে জিনিসগুলো দেখব। তোমরা আশা করি 9-10-এ কেউ এভাবে করে হয়তো বা সিমুলেশন দেখে দেখে পড়ো নাই, তো পুরাটা জিনিস ফিল করতে পারবা। এবং তোমাদের কিন্তু প্র্যাকটিক্যালেও এই টপিকগুলো থাকবে, তো সেজন্য এখান থেকে একটু শিখে রাখতে পারো। তোমরা অলরেডি ফর্মুলাগুলো জানো, কিন্তু আসলে ফর্মুলাগুলো কেন এভাবে কাজ করে সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। আর সেই সাথে আমাদের যে টাইপের ম্যাথ প্রবলেমগুলো আসে সেগুলোও দেখব। এই টপিকটা থেকে কিন্তু বুয়েট প্রিলিতে প্রশ্ন আসে, তারপরে তোমার আমাদের বোর্ডেও প্রশ্ন আসে, বোর্ডের এমসিকিউতে বেশি আসে। রিটেন সিকিউ প্রশ্ন এখান থেকে এখনো পর্যন্ত ইন্টারমিডিয়েটে আসলে আসে নাই খুব একটা। না, একবার আসছে রাজশাহী বোর্ড 2023 সালে একটা প্রশ্ন আসছিল। তো প্রশ্ন আসার পরিমাণ খুব কম, কিন্তু আসে না এরকমটা বলা যাবে না। এমসিকিউ প্রবলেম যেমন আসে, সিকিউ প্রবলেমও কিন্তু এখান থেকে হুটহাট চলে আসতে পারে, যদিও এটা সম্ভাবনা একটু কম। আর অ্যাডমিশনের জন্য যেটা বললাম, বুয়েট প্রিলিতে পর্যন্ত কিন্তু এই চ্যাপ্টার থেকে হুবহু তুলে দেওয়া প্রশ্ন আসছে। তো এর জন্য কোনোভাবেই অবহেলা করা যাবে না, জিনিসগুলো একটু বুঝে বুঝে আমরা যে টাইপের ম্যাথ প্রবলেমগুলো আছে সেগুলো আমরা দেখব। সবাই বলো, সাউন্ড ঠিক আছে? সবাই কি শুনতে পাচ্ছ কিনা, দেখতে পাচ্ছ কিনা একটু জানাও। সবাই কি ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা, দেখতে পাচ্ছ কিনা জানাও। পারফেক্ট। সো তারপরেও যদি ওয়েব অ্যাপে কারো সমস্যা হয়, তাহলে তোমরা হচ্ছে ফেসবুকে চলে এসো, ফেসবুকে চলে এসো। ঠিক আছে, চলো আমরা তাহলে শুরু করি। বিসমিল্লাহ। সবাই খাতা কলম নিয়ে রেডি থেকো। আজকে অবশ্য খাতা কলমে বেশি লেখার থেকে একটু বুঝবা আগে ভালো করে, কারণ ফর্মুলা যা আছে সেগুলো কিন্তু বইতে আছে, তুমি 9-10-এও দেখছো। তো এখানে নতুন করে লেখার মতন কিছু থাকবে না, যেমন লঘিষ্ঠ গণন কি বোঝায়, তারপরে পিচ বলতে কি বোঝায়, এই জিনিসগুলা একবার একটু মনে করাই দিলেই তোমাদের মনে হয়ে যাবে। আর আমি ধরেই নিব যে তোমরা আগে কিছু পড়ে আসো নাই, এভাবে করেই আগাবো। আর হচ্ছে কিন্তু লেখার থেকে বেশি ফোকাসটা দিবা ক্লাসের মধ্যে, কারণ যেহেতু সিমুলেশন দিয়ে দেখাবো, ওখানে কিন্তু অনেক কিছু বোঝার ব্যাপার স্যাপার আছে। আমি তোমাদেরকে একটু দেখাই আসি। এইখানে আমাদের কই গেল, এই যে যেমন স্লাইড ক্যালিপার্স এখানে আমরা হচ্ছে এই যে ভার্নিয়ার স্কেল, তারপর এগুলাকে একদম নড়ায় নড়ায় দেখবো। ঠিক আছে, এটা একটু অন করে রাখি, এটাও একটু অন করে রাখি। ওকে, এইটাও একটু অন করে রাখি। ঠিক আছে, ওকে। ঠিক আছে, তো আমরা হচ্ছে এরকম সিমুলেশনের মাধ্যমে কিন্তু আমাদের স্লাইড ক্যালিপার্স, স্ক্রু গজ এগুলো দেখবো, এবং ইনশাল্লাহ তোমাদের এই জিনিসগুলা বুঝতে সহজ হবে। ঠিক আছে, তাহলে চলো আমরা শুরু করি। হ্যাঁ, আগের 5টা না ক্লাস করলেও পারবা, আগের 5টা ক্লাস না করলেও পারবা, কোনো অসুবিধা নাই। তানভীর ইশরাক, তোমাকে আমি ব্যান করে দিচ্ছি, এই ডিসকাশন গ্রুপের লিঙ্ক টিঙ্ক এখানে দেওয়া যাবে না। আচ্ছা, আপাতত রিমুভ করে দিচ্ছি, কিন্তু উল্টাপাল্টা কোনো কিছু লিঙ্ক এই ইয়ার মধ্যে দিবা না, ঠিক আছে? আর কমেন্ট কিন্তু আমরা সব দেখি, তো উল্টাপাল্টা কমেন্ট করলে একেবারে ব্যান, একেবারে ব্যান। আবার দিছো নাকি? ঠিক আছে, ঠিক আছে, চলো চলো তাহলে আমরা শুরু করি। সবাই রেডি? সবাই রেডি? ঠিক আছে, আলহামদুলিল্লাহ। ওকে, ডান। হ্যাঁ, ঠিক ঠিক আছে তানভীর, আর দিও না। ওকে, চলো তাহলে আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। সো আমাদের একদম প্রথমে আমরা দেখো
যে টাইপের যন্ত্রগুলো নিয়ে আলোচনা করব বা যে টাইপের ইনস্ট্রুমেন্টগুলো নিয়ে আলোচনা করব, যে কোনো দৈর্ঘ্য পরিমাপ করার জন্য সবচাইতে সহজ যে স্কেলটা সেটা হচ্ছে মিটার স্কেল। খেয়াল করো, আমরা কিন্তু নর্মালি যখন মিটার স্কেল নিয়ে কাজ করি, মিটার স্কেল নিয়ে যখন আমরা কাজ করি, ধরো এইরকম একটা স্কেল আমাদের কাছে আছে, হ্যাঁ, এইরকম একটা স্কেল আমাদের কাছে আছে, এইরকম একটা স্কেল আমাদের কাছে আছে। তো এই স্কেলটায় খেয়াল করো, এই স্কেলটায় এটা হচ্ছে 1 সেন্টিমিটার, এটা 2 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, এটা একটা প্রত্যেকটা ঘরের দৈর্ঘ্য মানে 4, 5, 6 এগুলো প্রত্যেকটা হলো মনে করো সেন্টিমিটার স্কেলে আছে। ধরে নাও আমি ইঞ্চি টিঞ্চিতে হিসাব করতেছি না, এটা হচ্ছে পুরাটাই ধরো, এটা হচ্ছে আমাদের 1 সেন্টিমিটার, এটা 2 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, এইভাবে করে করে আমাদের দাগটা দেওয়া আছে, ঠিক আছে। তো এখন আমরা যদি এইখানে প্রত্যেকটার দিকে তাকাই, যে বলো তো সাপোজ কোনো একটা বস্তুর দৈর্ঘ্য ধরো এতটুকু হলো, তাহলে আমরা এই স্কেলের সাহায্যে কিন্তু এই বস্তুটার দৈর্ঘ্য কত সেটা পরিমাপ করতে পারি। এই দৈর্ঘ্যটা কতটুকু সেটা আমরা পরিমাপ করতে পারি। কিভাবে পরিমাপ করি? যে ধরো একটা মাথা আমি 0-র মধ্যে প্লেস করলাম, আর আরেকটা মাথা কোথায় গিয়ে শেষ হয়েছে। সো এখানে দেখা যাচ্ছে একদম ক্লিয়ারলি এটা 0 থেকে 1 পর্যন্ত যেহেতু শেষ হয়েছে, তার মানে এই যে আমাদের বক্সটা বা এই যে বস্তুটা, এই বস্তুটার দৈর্ঘ্য হচ্ছে 1 সেন্টিমিটার। এইটা আমাদের মাপতে কোনো অসুবিধা নাই। এখন মনে করো আমাদের কাছে এইরকম একটা স্কেল রাখা আছে, এইরকম একটা স্কেল রাখা আছে। খেয়াল করো, এখান থেকে এইটুকু পর্যন্ত দৈর্ঘ্য হলো 1 সেন্টিমিটার, এটা 2 সেন্টিমিটার, এটা 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, এভাবে করে 10 সেন্টিমিটার পর্যন্ত আমরা একটা স্কেল আঁকছি, বুঝছো? 0 থেকে 10 সেন্টিমিটার পর্যন্ত আমরা একটা স্কেল আঁকছি। প্রত্যেকটা অংশের দৈর্ঘ্য এইটুকু 1 সেন্টিমিটার, এটুকু 1 সেন্টিমিটার, এটুকু 1 সেন্টিমিটার, প্রত্যেকটা 1 সেন্টিমিটার করে দৈর্ঘ্য। এবং আমাদের এই সেন্টিমিটার স্কেলগুলোতে কিন্তু 1 সেন্টিমিটারকে 10 ভাগে ভাগ করা থাকে, 1 সেন্টিমিটারকে 10 ভাগে ভাগ করা থাকে। তাহলে দেখো, আমরা এভাবে চিন্তা করতে পারি যে এটুকু একটা দাগ, 2টা ঘর, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা। তো এরকম 1 সেন্টিমিটারকে আমরা 10টা ভাগে ভাগ করে ফেলতে পারি। তার মানে এক এক ঘরের দৈর্ঘ্য কতটুকু হবে বলো তো? এক একটা ঘরের দৈর্ঘ্য কতটুকু হবে? 1/10 সেন্টিমিটার, বা 0.1 সেন্টিমিটার, বা এটাকে আমরা 1 মিলিমিটার বলে থাকি। তো এই টাইপের যে স্কেলগুলো আছে সেইগুলোতে কিন্তু আমরা সবচেয়ে ছোট যেই ঘরের দৈর্ঘ্য, সবচেয়ে ছোট ঘরের দৈর্ঘ্য কিন্তু হয়, সবচেয়ে ছোট ঘরের দৈর্ঘ্যটা কিন্তু হয় 1 মিলিমিটার, তাই না? সবচেয়ে ছোট ঘরের যে দৈর্ঘ্যটা হয় সেটা হয় 1 মিলিমিটার। এখন কথা হলো, সাপোজ আমরা এখানে আরও 10টা ঘর দিলাম, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা। দেখা গেল আমরা যখন অন্য আরেকটা বক্স নিয়ে আসলাম, যেই বক্সটার মনে করো দৈর্ঘ্যটা 1-এর থেকে বড় কিন্তু 2-এর থেকে ছোট। তো এইটাকে আমি যখন স্কেলের সাহায্যে মেজার করলাম, স্কেলের সাহায্যে মেজার করে দেখলাম যে এইটা একদম 1 সেন্টিমিটার পুরাটা, তারপরে আবার 0.1, 0.2, 0.3। দেখো 0.1, 0.2, 0.3, একটু যদি বড় করে দেই, জুম করে দেই, বুঝতে পারছো? একটু যদি জুম করে দেই, এই দেখো। সো আমাদের এই যে সাদা যেই দাগগুলো আছে এগুলো হলো সেন্টিমিটারের দাগ। এটা হলো 0 সেন্টিমিটার, এটা হলো 1 সেন্টিমিটার, এটা হলো 2 সেন্টিমিটার, বুঝতে পারছো? এটা হলো 3 সেন্টিমিটার, এইভাবে করে দাগ দেওয়া আছে। তো আমরা কি করতে চাই? আমরা এই বক্সটার দৈর্ঘ্য পরিমাপ করতে চাই। আমরা চাই এই বক্সটার দৈর্ঘ্য পরিমাপ করতে, বুঝছো? সো দৈর্ঘ্য পরিমাপ করার জন্য যখন আমরা এই স্কেলের কাছে এটাকে নিয়ে আসলাম, তখন দেখা গেল যে 0-তে একটা পাশ আর আরেকটা পাশ হচ্ছে আমাদের 1 সেন্টিমিটার অতিক্রম করে আরো ছোট ছোট 3টা ঘর অতিক্রম করছে। সো ছোট ছোট 3টা ঘর অতিক্রম করা মানে হচ্ছে এক এক ঘরের দৈর্ঘ্য 0.1, তার মানে 3টা ঘর অতিক্রম করা মানে হচ্ছে এইটুকুর দৈর্ঘ্য হচ্ছে 0.3 সেন্টিমিটার, আর এইটুকুর দৈর্ঘ্য হচ্ছে 1 সেন্টিমিটার। তাহলে টোটাল দৈর্ঘ্যটা কতটুকু হবে? টোটাল দৈর্ঘ্যটা হবে 1.3 সেন্টিমিটার। এইভাবে করে কিন্তু আমরা এই বক্সের দৈর্ঘ্যটা বা এই স্ট্রাকচারের দৈর্ঘ্যটা পরিমাপ করতে পারবো। এখন দশমিকের পরে এক ঘর পর্যন্ত মেজার করা কিন্তু আমাদের জন্য এই ক্ষেত্রে সহজ। দশমিকের পরে এক ঘর পর্যন্ত মেজার করা আমাদের জন্য সহজ। ঝামেলাটা কি হবে শোনো, যদি আমরা দেখি ঝামেলাটা কি হবে শোনো।
যদি আমরা দেখি এই বক্সের দৈর্ঘ্যটা ঠিক 1.3 সেন্টিমিটার না, দেখা গেল এটা 1.2 আর 1.3 এর মাঝামাঝি কোনো একটা ভ্যালু আছে। দেখো এবার একটু যদি খেয়াল করো তাহলে লক্ষ্য করো, এটা হলো 1 সেন্টিমিটারের দাগ, এটা হলো 0.1, এটা হলো 0.2, এটা 0.3। সো আমাদের বক্সটা শুরু হয়েছে 0 থেকে, কিন্তু শেষ হয়েছে কোথায় দেখো, 2 নাম্বার ঘর আর 3 নাম্বার ঘরের মাঝামাঝি। সো এইরকম ক্ষেত্রে আমি কি আসলে বলতো কনফার্ম হয়ে কি বলতে পারবো যে আমাদের এই বক্সের দৈর্ঘ্য 1.23, 1.24, 1.25 এরকম আমি কি কনফার্ম হয়ে এই স্কেল দিয়ে মেজার করে বলতে পারবো? পারবো না। কারণ আমরা এখানে দেখছি এইটুকু অংশের যে দৈর্ঘ্য সেটা হচ্ছে 1.2 সেন্টিমিটার, আর এইটুকু অংশের যে দৈর্ঘ্য সেটা হচ্ছে 1.3 সেন্টিমিটার। তাইলে আমাদের বক্সটা তো ভাইয়া শেষ হয়েছে 1.2 আর 1.3 এর মাঝখানে। এইটুকু দৈর্ঘ্য কত, সেই দৈর্ঘ্যটা মেজার করার ক্ষমতা কিন্তু এই স্কেলটার নাই। আমরা সচরাচর যে মিটার স্কেল ব্যবহার করে থাকি সেই স্কেলের কিন্তু সবচেয়ে ক্ষুদ্রতম দাগ হচ্ছে মিলিমিটার স্কেলে। তাহলে ওই মিলিমিটার স্কেলে যদি এরকম হয় যে আমরা 1.2 আর 1.3 এর মাঝামাঝি কোনো একটা ভ্যালু, এইটা কিন্তু আমরা এই ধরনের স্কেল দিয়ে মেজার করতে পারবো না। তাহলে আমাদের আরো একটু প্রিসিশন দরকার, আমাদের আরো একটু নিখুঁত পরিমাপ দরকার। সো এই নিখুঁত পরিমাপটা কিভাবে করব, সেই সলিউশনটাই আমাকে নিয়ে আসছে ভার্নিয়ার স্কেল। সো আমরা যে ইনস্ট্রুমেন্টগুলো পড়বো আজকে, একটা হলো ভার্নিয়ার স্কেল আর একটা হলো স্ক্রু গজ। দুইটারই কাজ কিন্তু প্রিসিশন মেজারমেন্ট, যে আমরা খুব নিখুঁত পরিমাপ করতে চাই যে 1.2 বুঝলাম, 1.32 এর থেকে বড়, 1.3 এর থেকে ছোট বুঝলাম, কিন্তু এটা 1.21, 1.22, 1.23 না কত, সেইটা আমরা কিন্তু ইনস্ট্রুমেন্টের সাহায্যে খুব নিখুঁতভাবে পরিমাপ করতে পারবো। সো আমাদের ভার্নিয়ার স্কেল যেটা আজকে পড়বো বা ভার্নিয়ার ক্যালিপার্সের সাহায্যে আমরা যে কাজটা করব, যে আমরা দশমিকের পরে 1 ঘর পর্যন্ত তো মাপতে আগেই পারতাম, দশমিকের পরে 1 ঘর পর্যন্ত মাপতে তো আমরা আগেই পারতাম। এখন আমাদের টার্গেট হচ্ছে দশমিকের পরে 2 ঘর পর্যন্ত পরিমাপ করা। এখন তুমি বলতে পারো, তাইলে ভাইয়া দশমিকের পর আমি 2 ঘর না, আমি 3 ঘর পর্যন্ত মাপতে চাই, এটা কি মাপা যাবে না? এটা মাপার জন্যও কিন্তু বিভিন্ন মেজারমেন্টের বা বিভিন্ন দাগে দাগাঙ্কিত ভার্নিয়ার স্কেল আছে, স্ক্রু গজ আছে। সো আমরা যদি একটা কিভাবে কাজ করছে সেটা যদি বুঝতে পারি, তাহলে বাকিগুলাও কিভাবে কাজ করবে সেটাও আমরা বের করতে পারবো। এবং এগুলোর সাহায্যে কিন্তু খুব সহজে আমরা প্রিসিশন মেজারমেন্টটা করতে পারি, যে একদম 1.22, 1.23 কত, সেটা কিন্তু আমরা ভ্যালুটা বের করে ফেলতে পারি। কথা বুঝেছো? এই পর্যন্ত সবাই কি ক্লিয়ার বলো তো? এই পর্যন্ত সবাই কি বুঝতে পেরেছো? সো আশা করি স্লাইড ক্যালিপার্সের কাজ কি এইটা তোমরা বুঝতে পেরেছো, যে আমরা চাই 1.2 সেন্টিমিটার পর্যন্ত আগে মাপতে পারতাম, 1.3 মাপতে পারতাম, এখন আমরা 1.2 আর 1.3 এর মাঝামাঝি যে ভ্যালু আছে সেটাও পরিমাপ করতে চাই। ঠিক আছে, তাহলে ভাইয়া এইবার আসো আমরা একটু আগের পড়াগুলাই রিভাইজ করি, যে আমাদের 9-10 যেগুলাই পড়ে আসছিলাম সেগুলা কি কি ছিল একদম প্রথম থেকে। চলো শুরু করি, আমরা ধরে নিচ্ছি তোমরা কিছুই পারো না। একদম শুরুতে ভাইয়া খেয়াল করো, এইখানে দেখতে পাচ্ছ এটাকে আমরা বলছি ভার্নিয়ার ক্যালিপার্স। সো ভার্নিয়ার ক্যালিপার্সে এটা নর্মালি একটা মূল স্কেলের মতনই, কিন্তু তার সাথে একটা ছোট্ট স্কেল থাকে, যেটাকে আমরা বলি ভার্নিয়ার স্কেল। সো খেয়াল করো এখানে বড় যে স্কেলটা আছে এইটাকে আমরা বলি মূল স্কেল বা প্রধান স্কেল। এইটা হচ্ছে মেইন স্কেল, মূল স্কেল বা প্রধান স্কেল। এর সাথে আমাদের খুব ছোট্ট একটা স্কেল আছে, এই যে তুমি যদি একটু ভাইয়া এটার দিকে তাকাও, দেখো এখানে খুবই ছোট্ট একটা স্কেল দেখো এর সাথে করে যুক্ত আছে, এর সাথে করে যুক্ত আছে। চলো আমরা এত কষ্ট করে না দেখে একবার এখান থেকে দেখি। এই যে দেখো এইখানে দেখো, এটা হলো আমাদের একটা স্লাইড ক্যালিপার্স ছিল, এইটা হচ্ছে আমাদের ছিল একটা স্লাইড ক্যালিপার্স, একটা ভার্নিয়ার স্কেল। হ্যাঁ, এটা পুরাটা একটা স্লাইড ক্যালিপার্স। সো এটা হলো মূল স্কেল পার্ট, এটা হলো মূল স্কেল। হ্যাঁ, আর এই মূল স্কেলের সাথে আমাদের, মূল স্কেলটার সাথে আমাদের এই যে ছোট্ট একটা স্কেল যেটা যুক্ত আছে, এই স্কেলটাকে আমরা বলছি আমাদের ভার্নিয়ার স্কেল। বুঝছি তাহলে, এটা ভার্নিয়ার স্কেল, এটা মূল স্কেল। আচ্ছা, এখন ভাইয়া আমরা পরিমাপ যখন করব তখন পরিমাপটা আসলে কিভাবে করব দেখি। আমার এখানে কোনো বস্তু টস্তু আছে কিনা যেটাকে ভিতরে রাখা যাবে। এখানে কি কোনো বস্তু টস্তু আছে?
আচ্ছা না, এখানে কোনো বস্তু নাই। আচ্ছা যাই হোক, অসুবিধা নেই। সো আমরা এখান থেকে যদি দৈর্ঘ্য পরিমাপ করতে চাই, তাহলে খেয়াল করো বস্তুটাকে কিভাবে কিভাবে আসলে রাখা হয়, বস্তুকে কিভাবে করে রাখা হয় সেটা চলো আমরা একটু দেখে ফেলি। সো যখন আমরা মেজার করি, যখন আমরা কোনো একটা বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করব, কোনো একটা ধরো যে একটা সিলিন্ডার, সেই সিলিন্ডারের হাইট মাপবো, সিলিন্ডারের ধরো ইনার রেডিয়াস, আউটার রেডিয়াস, এগুলা পরিমাপ করব, সেই কাজগুলোর জন্য কিন্তু আমাদের এই স্লাইড ক্যালিপার্স লাগবে। তো এইখানে একটা গোলক দেখতে পাচ্ছ, এই গোলকটা আমরা চাই ব্যাস পরিমাপ করতে। সো এই ব্যাস পরিমাপের জন্য দেখো আমরা কি করলাম, এখানে যে দুইটা চোয়াল আছে, এই দুইটা চোয়াল আছে, এই যে মাঝখানের যে অংশটা আছে, এই স্লাইডটা কিন্তু ডানে বামে মুভ করতে পারে, এই জিনিসটা ডানে বামে মুভ করতে পারে। সো আমরা যদি একটু নামগুলা দেখি, দেখো এইটাকে আমরা বলছি আউটার মেজারিং জস, এগুলাকে জ বলে, চোয়াল বলে, চোয়াল বাংলায়। সো এইটা হচ্ছে আমাদের আউটার মেজারিং জস, অর্থাৎ কোনো কিছুর আউটার রেডিয়াস যদি মাপতে চাই, কোনো কিছুর ধরো ব্যাস যদি মাপতে চাই, সেই ক্ষেত্রে আমরা এটাকে এই জায়গাগুলোতে প্লেস করি, মাঝখানের অংশটাতে প্লেস করি। আর এইখানে একটা আছে ইনার মেজারিং জস, এটা কখন কাজে লাগে সেটাও আমরা দেখব। এবং এইখানে আরেকটা ছোট্ট লাঠির মতন একটা অংশ থাকে, সেটাকেও আমরা বলতেছি ডেপথ মেজারিং প্রং। এইটাকে আসলে কোনটা কোন কাজে ব্যবহার করা হয় চলো ছবি দেখলেই বুঝতে পারবা। যেমন যখন আমরা ধরো এই পরিমাপ করব, কোনো একটা সিলিন্ডারের ধরো আউটার রেডিয়াস, বাইরের ব্যাসার্ধ কত সেটা পরিমাপ করতে চাই, বা একটা গোলকের ব্যাসার্ধ কত, ব্যাস কত সেটা পরিমাপ করতে চাই, তখন গোলকটাকে ধরে এই জয়ের মাঝখানে বসাই দিব। তারপরে আমরা এখান থেকে রিডিং নিব, কিভাবে রিডিং নিব সেটা পরে আসতেছি, কিন্তু আমরা কিভাবে প্লেস করব বস্তুটাকে আশা করি দেখে বুঝতে পারছো। এরপরে দেখো এই যে সিলিন্ডারটা আছে বা একটা বিকার আছে, সেই বিকারের আমরা চাই ইনার রেডিয়াস কত পরিমাপ করতে। সো ইনার রেডিয়াস পরিমাপ করার জন্য এইখানে তোমরা দেখো, ইনার রেডিয়াস পরিমাপ করার জন্য দেখো এটাকে যখন সামনে আগাচ্ছি, তখন দেখো উপরে দুইটা চোয়াল আছে, নিচে দুইটা চোয়াল আছে, এবং এই ডান পাশের যে স্কেলটা সেটা কিন্তু ডানে বামে মুভ করতে পারে, কিন্তু এই পাশের যে চোয়াল দুইটা ভাইয়া, সেই চোয়াল দুইটা একদম ফিক্সড, এইটাকে আমরা ডানে বামে মুভ করাতে পারি। সো যেটা হয়, যখন আমরা ওই সিলিন্ডারের বা ওই বিকারের ইনার রেডিয়াস কত পরিমাপ করতে চাই, তখন এটাকে উপর করে এখানে বসাই, উপর করে বসানোর পরে যতটুকু পর্যন্ত এই চোয়ালটা যায় সেইটুকু দূরত্ব পর্যন্ত নিয়ে তারপরে রিডিং নেই, এরপরে আমরা রিডিং নেই। সো এই দেখো এই চোয়াল বিকারটাকে উপর করে বসাইছি, তারপর এটাকে টান দিয়ে যতটুকু পর্যন্ত যায় সেই স্কেলটা এখান থেকে আমরা পরে মেজার করব। কিভাবে মেজার করব সেটাই আসতেছি। আবার মনে করো আমি চাই এই বিকারের ডেপথ কত সেটা পরিমাপ করতে, এই বিকারটার ডেপথ কত, কতটুকু গভীর সেটা পরিমাপ করতে চাই। সো গভীরতা পরিমাপ করার জন্য এখানে যে একটা প্রং ছিল, সেই প্রংটা কিন্তু আমাদের এখানে কাজে লাগে। সো আমরা যত এটাকে সামনের দিকে আগাবো, একটু যদি খেয়াল করো দেখবা এটাকে যত পিছনে বাড়াচ্ছি, যত পিছনে সামনে নিচ্ছি, তত দেখো এইখানে একটা ওই প্রংটা কিন্তু বামে যাচ্ছে বা ডানে যাচ্ছে, ডানে যাচ্ছে বা বামে যাচ্ছে। এবং মজার ব্যাপার হচ্ছে, খেয়াল করো এইখানে আমাদের ভাইয়া লক্ষ্য করো, এইটুকুর দৈর্ঘ্য যা 0.56 সেন্টিমিটার দেখতে পাচ্ছ, এইটুকুর অংশে যতটুকু দৈর্ঘ্য হচ্ছে, এইটুকু মেজারমেন্টও কিন্তু 0.56। শুধু তাই না, আমার এইখানেও কিন্তু 0.56 সেন্টিমিটার। অর্থাৎ এই ক্যালিপার্সটা মুভ করলে বা এই ভার্নিয়ার স্কেলটা মুভ করলে, যেখানেই তুমি থামো না কেন, এই পাশের রিডিং, এই পাশের রিডিং এবং এইখানকার রিডিং, তিনটা রিডিংই ভাইয়া সেম হবে। কথা বুঝতে পারছো? অর্থাৎ এই স্লাইড ক্যালিপার্স দিয়ে তুমি যেভাবে করেই এই ডান পাশের এটাকে মুভ করো না কেন, আমাদের উপরের মেজারমেন্ট, নিচের মেজারমেন্ট এবং সামনের মেজারমেন্ট তিনটাই কিন্তু কি হবে, সেম হবে। বুঝতে পারছো? তিনটাই কিন্তু সেম হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা বুঝলাম যে কোন জায়গাতে কিভাবে করে প্লেস করতে হবে। আচ্ছা, তারপর দেখো এখানে আমাদের একটা নিরেট সিলিন্ডারের এইটুকু হচ্ছে ব্যাস পরিমাপ করছে, নিরেট সিলিন্ডার এখানে করে হাইট পরিমাপ করছে। তো বিভিন্নভাবেই কিন্তু এটাকে কাজে লাগানো যায়। এখন অনেকে বলছো কমেন্টে যে ভাইয়া তা আমরা না ওই যে ব্যাসার্ধ পরিমাপ করার জন্য না আমরা স্ক্রু গজ ব্যবহার করতাম। দেখো ভাই, স্লাইড ক্যালিপার্স এবং স্ক্রু গজ দুইটা দিয়েই আমরা পরিমাপ করতে পারবো। একটা তারের ব্যাসার্ধ সেটাও স্লাইড ক্যালিপার্স দিয়ে চাইলে পরিমাপ করা যাবে। একটা গোলকের ব্যাসার্ধ বা একটা গোলকের ব্যাস সেটাও কিন্তু চাইলে স্লাইড ক্যালিপার্স দিয়ে পরিমাপ করা যাবে। কিন্তু পার্থক্যের জায়গাটা কোনটা? পার্থক্যটা হচ্ছে যে আমরা স্ক্রু গজের সাহায্যে আরো প্রিসিশন দিয়ে মেজার করতে পারবো, আরো নিখুঁতভাবে পরিমাপ করতে পারবো।
তো একটা তারের ব্যাসার্ধ তো খুব ছোট, তো সেইখানে আমাদের আরো বেশি প্রিসিশন দরকার, আরো বেশি নিখুঁতভাবে মাপা দরকার। তো তখন স্লাইড ক্যালিপার্স দিয়ে মাপতে গেলে দেখা যাবে সেখানে এররের পরিমাণ, ভুলের পরিমাণ বেশি থাকবে। এর জন্য আমরা তখন স্ক্রু গজ ব্যবহার করি, কারণ স্ক্রু গজ দিয়ে আরো বেশি নিখুঁতভাবে দৈর্ঘ্য পরিমাপ করা যায়। বুঝতে পারছো? সো এই যে একজন বলছিল ভার্নিয়ার স্কেলে তো পুরোপুরি, আচ্ছা না, একজন বলছিল যে ভাইয়া স্ক্রু গজ লাগবে না স্যার গোলকের ডায়ামিটার মাপতে। না, গোলকের ডায়ামিটার কিন্তু আমরা স্ক্রু গজ দিয়েও মাপতে পারবো, আমরা স্লাইড ক্যালিপার্স দিয়েও মাপতে পারবো। তোমার কাছে প্রশ্ন হচ্ছে তুমি কতটুকু নিখুঁতভাবে মাপতে চাও। তুমি কি দশমিকের পরে 2 ঘর পর্যন্ত মাপতে চাও, তাহলে স্লাইড ক্যালিপার্স এনাফ। যদি তুমি চাও না ভাই আমি দশমিকের পরে 3 ঘর পর্যন্ত মাপতে চাই, তখন কিন্তু আমরা স্ক্রু গজটা ব্যবহার করে থাকি। বুঝতে পারছো? ভাই ডেপথ মেজারিং প্রংটা কিভাবে কাজ করে? দাঁড়াও আমি একটু দেখাতে পারি কিনা সেটা একটু চেষ্টা করি। দাঁড়াও, এই যে এখানেই তো দেখছো, এইখানেই তো ছবিটা দেখছো, এই দেখো এইটার কি একটা ডেপথ না? তো এইখানে আমরা কি করি, একদম সাইড দিয়ে ধরো এই স্কেলের এই মাথাটাকে তোমার হলো স্কেলের এই মাথাটাকে আমরা হচ্ছে এই বিকারের সাথে একটা সাপোর্ট দেওয়াই। ধরো জিনিসটা এইভাবে হয়, এই যে এইরকম ভাবে মনে করো আমাদের সিলিন্ডারটা আছে, ঠিক আছে? সো আমি যত এটাকে সামনের দিকে আগাবো তত কিন্তু এখানে যে প্রংটা আছে সেটা কিন্তু আস্তে 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 বাড়তে বাড়তে ওই মেঝেতে গিয়ে টাচ করবে। তো তাহলে এখান থেকে ওই প্রংটা কতটুকু পর্যন্ত বর্ধিত হয়েছে সেই মেজারমেন্টটাই কিন্তু এই সিলিন্ডারের ডেপথ। বুঝতে পারছো? সেই মেজারমেন্টটাই এই সিলিন্ডারের ডেপথ। এই যে দেখো যেটা বলছিলাম যে এখানকার মেজারমেন্ট, এখানকার মেজারমেন্ট, এখানকার মেজারমেন্ট তিনটাই কিন্তু সেম। বুঝতে পেরেছো? ঠিক আছে, বলো সবাই কি ক্লিয়ার এই পর্যন্ত? সবাই কি বুঝেছো? ঠিক আছে, এইবার তাহলে চলো আমরা ভার্নিয়ার স্কেলের সাহায্যে কিভাবে করে দৈর্ঘ্য পরিমাপ করে সেইগুলা শুধুমাত্র সূত্রই দেখব না, আমরা প্রত্যেকটা জিনিস ফিল করে বুঝতে চাই। ঠিক আছে, সো খেয়াল করো, একদম প্রথমে আমাদের ভার্নিয়ার স্কেলের সাহায্যে দৈর্ঘ্য পরিমাপে আমাদের প্রথমে একটা রাশি জানা লাগবে, সেটা হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক কাকে বলে। ভার্নিয়ার ধ্রুবক কাকে বলে তোমরা দেখছো অলরেডি, আমাদের কিন্তু দুইটা স্কেল আছে, একটা হলো মেইন স্কেল আর একটা হলো ভার্নিয়ার স্কেল। এখন প্রসেসটাকে একটু আগে শোনো, তারপরে কেন এই প্রসেস সেটা নিয়ে আলোচনা করে দিব। সো আমাদের প্রথমে দেখো যেই স্কেলটা আছে, এই যে এইখানে আমরা দেখাইছিলাম, দাঁড়াও একটুখানি এটাকে একটু ছোট করে নিয়ে আসি। হ্যাঁ, ওকে, আরে ঠিক আছে, ওকে, এটা হচ্ছে 1 সেন্টিমিটার, এটা হচ্ছে 1 সেন্টিমিটার। দেখো এই হলুদ যে স্কেলটা দেখছো, এই হলুদ স্কেলটা হচ্ছে আমাদের মেইন স্কেল, এটা হলো আমাদের প্রধান স্কেল, মূল স্কেল। বুঝছো? এবং এই নিচে যেটা দেখছো এই স্কেলটা হচ্ছে আমাদের ভার্নিয়ার স্কেল, এইটা হলো আমাদের ভার্নিয়ার স্কেল। তো সাধারণত যেই মেজারমেন্টে এইটা তৈরি করা হয় সেটা হচ্ছে মূল স্কেলের 9 ভাগকে 10 ভাগে ভাগ করা হয়। মূল স্কেলের যে 9 ভাগ মানে 9 সেন্টিমিটারকে ভার্নিয়ার স্কেলটাতে কি করা হয়, মূল স্কেলের 9 ভাগকে 10 ভাগে ভাগ করা হয়। তুমি খেয়াল করে দেখো মূল স্কেল যেখানে 9 হয়ে গেছে, 9 একক হয়ে গেছে, ভার্নিয়ার স্কেল সেখানে কত ঘর হয়েছে? 10 ঘর হয়েছে। তো এই যে ছোট্ট যে পার্থক্যটা করছি, এই ছোট্ট পার্থক্যটার কারণেই আমরা যে কোনো মেজারমেন্ট আরেকটু প্রিসাইসলি করতে পারি, আরেকটু আমরা নিখুঁতভাবে করতে পারি। ঠিক আছে, তাইলে ভাইয়া দেখো এইখানে আমাদের যে দৈর্ঘ্যটা আছে এটা করে আসলে লাভটা কি হয়। প্রথমে আসো আমরা একটু দেখি ভার্নিয়ার ধ্রুবক বলতে আমরা কি বুঝি। ভার্নিয়ার ধ্রুবক বলতে আমরা কি বুঝি? সো ভার্নিয়ার ধ্রুবক বলতে আমরা কি বুঝি দেখো, মূল স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য এবং ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্যের পার্থক্যকে ভার্নিয়ার ধ্রুবক বলে। মূল স্কেলের এক ঘরের দৈর্ঘ্য এবং ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্যের পার্থক্যকে ভার্নিয়ার ধ্রুবক বলে। তাইলে ভাইয়া ভার্নিয়ার ধ্রুবক আসলে এখানে কোনটা বোঝাচ্ছেন?
ভার্নিয়ার ধ্রুবক এখানে কোনটা বোঝাচ্ছেন? এই যে দেখো, আমাদের বলো তো, এই সাদাটা এই সাদাটা এই সাদাটা এই পুরাটা হচ্ছে আমাদের মূল স্কেলের এক ঘরের দৈর্ঘ্য। আর ভার্নিয়ার স্কেলের এক ঘরের দৈর্ঘ্য কতটুকু? এতটুকু না? দেখো তো, মূল স্কেলের এক ঘরের দৈর্ঘ্য কতটুকু ভাইয়া? মূল স্কেলের এক ঘরের দৈর্ঘ্য হচ্ছে এতটুকু, এবং ভার্নিয়ার স্কেলের এক ঘরের দৈর্ঘ্য ভাইয়া কতটুকু? এই বেগুনি কালারের দাগটা পর্যন্ত। তো আমাদের বলছে ভার্নিয়ার ধ্রুবক মানে কোনটা? ভার্নিয়ার ধ্রুবক মানে এই যে মূল স্কেলের এক ঘর এবং ভার্নিয়ার স্কেলের এক ঘরের মধ্যবর্তী যেই দূরত্ব, এই দূরত্বটাকে আমরা বলছি ভার্নিয়ার ধ্রুবক। এটাকে আমরা ভিসি দিয়ে প্রকাশ করি, ভার্নিয়ার কনস্ট্যান্ট। এটাকে আমরা বলছি ভার্নিয়ার ধ্রুবক বা ভার্নিয়ার কনস্ট্যান্ট। ঠিক আছে? সো ভার্নিয়ার কনস্ট্যান্ট আসলে কোনটা? ভার্নিয়ার ধ্রুবক আসলে কোনটা? ভার্নিয়ার ধ্রুবক হচ্ছে মূল স্কেলের এক ঘর এবং ভার্নিয়ার স্কেলের এক ঘর এর মধ্যে যেই পার্থক্য, সেটাকে আমরা বলছি ভার্নিয়ার ধ্রুবক। সবাই একটু জানাও তো, ভার্নিয়ার ধ্রুবক কি জিনিস? এটা কি বুঝছো কিনা? ক্লিয়ার? থ্যাংক ইউ সো মাচ। তাহলে ভার্নিয়ার ধ্রুবক কি জিনিস সেটা আমরা বুঝলাম। এখন আসো আগে প্রসেসটা শিখে নিই, তারপরে কেন সেটা আসছি। আগে একটু প্রসেসটা বুঝে নিই, প্রসেসটা চলো বুঝে নিই। আচ্ছা, সো আমাদের দেখো, দৈর্ঘ্য পরিমাপ করতে হবে কিভাবে? দৈর্ঘ্য পরিমাপ করার জন্য আমাদের মূল স্কেলের একটা পাঠ লাগবে এবং ভার্নিয়ার স্কেলের একটা পাঠ লাগবে। সো আমরা যেটা করব, খুব সহজ সূত্র, মূল স্কেলের পাঠের সাথে ভার্নিয়ার স্কেলের পাঠ ইনটু ভার্নিয়ার ধ্রুবক গুণ করে যা পাওয়া যায়, এই দুইটা মানকে যোগ করে দিলেই আমরা মূল দৈর্ঘ্যটা পেয়ে যাব। অর্থাৎ দেখো, মূল স্কেল যেই পাঠ সেটা হচ্ছে এল। নর্মালি তুমি যদি ভার্নিয়ার স্কেল ব্যবহার না করতা, স্লাইড ক্যালিপার্স ব্যবহার না করতা, তুমি কিন্তু এতটুকু পর্যন্তই লিমিটেড থাকতা, এর বেশি তুমি আর আগাতে পারতা না, আরো প্রিসাইসলি মাপতে পারতা না। কিন্তু ভার্নিয়ার স্কেল ব্যবহার করার কারণে তুমি এতটুকু এক্সট্রা মান কিন্তু নিখুঁতভাবে পরিমাপ করতে পারছো। সো এই নিখুঁত মানটা আসলে কিভাবে ক্যালকুলেট করব, সূত্রটা আগে একটু শিখে নাও, কেন আসতেছি। যে ভার্নিয়ার ধ্রুবকের সাথে আমরা ভার্নিয়ার স্কেলের পাঠকে গুণ করব, জাস্ট ভার্নিয়ার ধ্রুবকের সাথে ভার্নিয়ার স্কেলের পাঠকে আমরা গুণ করব। তারপরে মূল স্কেল পাঠের সাথে এই মানটা যোগ করলে যা হবে সেইটাই হচ্ছে আমাদের ওই বস্তুটার দৈর্ঘ্য। বুঝছো? সেটাই হচ্ছে ওই বস্তুটার দৈর্ঘ্য। এটা হলো বেসিক সূত্র। এরপরে যদি ত্রুটি থাকে তাহলে প্লাস মাইনাস ত্রুটি করতে হবে। যদি ত্রুটি থাকে যন্ত্রের মধ্যে, তাহলে যান্ত্রিক ত্রুটি আমরা প্লাস মাইনাস করব, ওগুলো সহজ জিনিস। সো আমরা এখান থেকে মূল সমীকরণ এইটা, যে মূল স্কেল পাঠের সাথে আমরা ভার্নিয়ার ধ্রুবক এবং ভার্নিয়ার স্কেলের পাঠ দুইটাকে গুণ করে কিন্তু আগের মূল স্কেলের পাঠের সাথে যোগ করব, তাহলে টোটাল যেই দৈর্ঘ্যটা সেই দৈর্ঘ্যটা আমরা বের করতে পারবো। ডান। এখন কথা হচ্ছে সেটা না, কথা হচ্ছে ভাইয়া ভার্নিয়ার ধ্রুবকের মানটা কত বলেন তো? চলো ভার্নিয়ার ধ্রুবকের মানটা আমরা একটু বের করি। ভার্নিয়ার ধ্রুবকের মানটা কত সেইটা আমরা একটু বের করি। দেখো, আমরা দেখছি যে মূল স্কেলের 9 সেন্টিমিটার সমান সমান ভার্নিয়ার স্কেলের 10 একক বা 10 ঘর, এভাবে সেন্টিমিটার না লিখে মূল স্কেলের 9 ঘর সমান সমান হচ্ছে ভার্নিয়ার স্কেলের 10 ঘর। 10 ঘর। তাহলে বলো তো, ভার্নিয়ার স্কেলের 1 ঘর সমান কত হবে? ভার্নিয়ার স্কেলের 1 ঘর সমান কত হবে? একটু দাঁড়াও, ছোট্ট একটু অ্যাডজাস্টমেন্ট করে নিই এটা। এই যে এভাবে রাখি, তাহলে সুন্দর লাগবে দেখতে। দেখো, সো ভার্নিয়ার স্কেলের 10 ঘর হচ্ছে মূল স্কেলের 9 ঘরের সমান। ভার্নিয়ার স্কেলের 1 ঘর, তাহলে বলো তো মূল স্কেলের কত ঘরের সমান? 9/10 ঘরের সমান না? 9/10 ঘরের সমান না? এটা কি বুঝছো কি করলাম? ভার্নিয়ার স্কেলের যে 10 ঘর, সেটা হচ্ছে মূল স্কেলের 9 ঘরের মধ্যে আমরা আটায় ফেলি। তাহলে ভার্নিয়ার স্কেলের 1 ঘর সমান মূল স্কেলের কত ঘরের সমান? 9/10 ঘরের সমান। তাহলে বলো তো 1 ঘরের দৈর্ঘ্য কত ছিল? 1 ঘরের দৈর্ঘ্য ছিল 1 সেন্টিমিটার।
1 সেন্টিমিটার, তাহলে ভার্নিয়ার স্কেলের এক ঘরের দৈর্ঘ্য হচ্ছে 0.9 সেন্টিমিটার। ভার্নিয়ার স্কেলের এক ঘরের দৈর্ঘ্য হচ্ছে 0.9 সেন্টিমিটার। ভেরি গুড। তাহলে বলো তো ভার্নিয়ার ধ্রুবক কত হবে? কি করলাম এখানে, বুঝছো তো? ভার্নিয়ার স্কেলের এক ঘর মানে 9/10 ঘরের সমান। মানে আমরা ভার্নিয়ার স্কেলের এক ঘর সমান কতটুকু? মূল স্কেলের 9/10 ঘর। তো ভাই এক ঘর মানে তো 1 সেন্টিমিটার, মূল স্কেলের এক ঘর মানে 1 সেন্টিমিটার। তাহলে 9/10 ঘর মানে কত সেন্টিমিটার? 9/10 সেন্টিমিটার। তাহলে এক ঘর মানে যদি 1 সেন্টিমিটার হয়, তাহলে 9/10 মানে কত সেন্টিমিটার? 0.9 সেন্টিমিটার। ঠিক আছে, ভালো কথা। কিন্তু ভার্নিয়ার ধ্রুবকটা কি? ভার্নিয়ার ধ্রুবকটা হচ্ছে ভার্নিয়ার ধ্রুবকটা হচ্ছে মূল স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য, যেটা হলো 1 সেন্টিমিটার, মাইনাস ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য, যেটা হচ্ছে 0.9 সেন্টিমিটার। এই দুইটার পার্থক্যকেই আমরা কিন্তু ভার্নিয়ার ধ্রুবক বলি। তাহলে ভার্নিয়ার ধ্রুবক হচ্ছে 0.1 সেন্টিমিটার। 0.1, এই কি বললাম, হ্যাঁ 0.1 সেন্টিমিটার। তাহলে আমরা এখান থেকে 0.1 সেন্টিমিটার যেটা বের করলাম, এটা হচ্ছে আমাদের ভার্নিয়ার ধ্রুবক। ঠিক আছে, এটা হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে দেখো, আমরা এখানে মূল স্কেলের এক ঘর সমান কিন্তু ধরছি কত? মূল স্কেলের এক ঘর সমান ধরছি আমাদের 1 সেন্টিমিটার। কিন্তু বলো তো আসলে মূল স্কেলের এক ঘর কি 1 সেন্টিমিটার ছিল নাকি 1 মিলিমিটার ছিল? বলো তো মূল স্কেলের যে এক ঘর, যেমন দেখো এইখানে কিন্তু আমাদের টোটাল এইটুকু হচ্ছে 1 সেন্টিমিটার, এইটুকু হচ্ছে 2 সেন্টিমিটার, এইটুকু 3 সেন্টিমিটার। সো মূল স্কেলের যে এক ঘর সেইটা আসলে কতটুকু? পুরাটা 1 সেন্টিমিটার কিন্তু। তাহলে এই যে ছোট ছোট যে ঘর, এইগুলা কি আসলে 1 মিলিমিটার করে না বলো তো? এইটুকু কি আসলে 1 মিলিমিটার না? ভেরি গুড। সো তাহলে আমরা কিন্তু এইটাকে যদি দাঁড়াও, এই দেখো জিনিসটাকে আমরা যেটা করছি ভাইয়া, একটু বলি, দেখো ঠান্ডা মাথায় শোনো। আমরা এই 0 থেকে এই যে 10 পর্যন্ত যেই ভ্যালুটা নিছি না, এটা একটু জুম করে আঁকছি। সো 0 থেকে এই 10 পর্যন্ত যেই ভ্যালুটা, 0 থেকে 10 পর্যন্ত যেই ভ্যালুটা, এইটা হচ্ছে আমাদের আসলে 1 সেন্টিমিটার। এই যে 0 থেকে 10 পর্যন্ত যেটা, সেটা হচ্ছে 1 সেন্টিমিটার। বুঝছো? 0 থেকে 10 পর্যন্ত এটা হচ্ছে আমাদের 1 সেন্টিমিটার। তাহলে বলো তো এই 0 থেকে 1 পর্যন্ত এইটুকু কি আমাদের 1 মিলিমিটার না? এইটুকু আমাদের 1 মিলিমিটার, এইটুকু 1 মিলিমিটার, এইটুকু 1 মিলিমিটার। তুমি বুঝতে পারছো? আমরা কিন্তু ছবিটাকে আরো জুম করছি। সো জুম করার পরে আমাদের এই 0 থেকে 10 পর্যন্ত যেই দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটাকে আমি বলছি এইটুকুই মনে করো আমাদের 1 সেন্টিমিটার। সো 10 মিলিমিটার মানে কি হয় বলো তো? 10 মিলিমিটার মানেই কি? 10 মিলিমিটার মানেই কি? 1 সেন্টিমিটার না? সো তাহলে এইটুকু 1 মিলিমিটার, 2 মিলিমিটার, 3 মিলিমিটার, প্রত্যেকটা ঘরের দৈর্ঘ্য হচ্ছে 1 মিলিমিটার 1 মিলিমিটার করে। তাহলে 10 মিলিমিটারে আমরা কিন্তু দেখো টোটাল 9 মিলিমিটারে কি করছি? ভার্নিয়ার স্কেলের 10টা ঘরকে প্লেস করছি। তাহলে মূল স্কেলের এক ঘর সমান কিন্তু আমাদের 1 মিলিমিটার। মূল স্কেলের এক ঘর সমান কিন্তু 1 মিলিমিটার। তাহলে দেখো আমরা যদি আরো নিখুঁতভাবে করতে চাই, তাহলে এখানে এত মিলিমিটার, এটাও তাহলে 0.9 মিলিমিটার, এবং এখানেও প্রত্যেকটা ইউনিট আমরা মিলিমিটার যদি দিয়ে দেই, তাহলে দেখো এখানে 0.1 মিলিমিটার পর্যন্ত কিন্তু ভার্নিয়ার ধ্রুবকের মানটা আসছে। সো ভিসি যেটা ভার্নিয়ার কনস্ট্যান্ট, এই ভার্নিয়ার কনস্ট্যান্ট হচ্ছে 0.1 মিলিমিটার। ভার্নিয়ার কনস্ট্যান্ট হচ্ছে 0.1 মিলিমিটার। জাস্ট কি করলাম আমরা? মূল স্কেলের যেই এক ঘরের দৈর্ঘ্য, সেখান থেকে ভার্নিয়ার স্কেলের এক ঘরের দৈর্ঘ্য আমরা বাদ দিচ্ছি। সেইটাই হচ্ছে আমাদের ভার্নিয়ার ধ্রুবক। মূল স্কেলের এক ঘর মাইনাস ভার্নিয়ার স্কেলের এক ঘর বাদ দিলেই আমরা পাচ্ছি 0.1 মিলিমিটার। এখন তাইলে এবার সবচেয়ে মজার পার্ট খেয়াল করো, এটাকে একটু জুম করি।
এটাকে প্রথমে একটু জুম করি। দেখো আমাদের শুরুতে দেখো এখানে দেখতে পাচ্ছ, বলতো মূল স্কেলে টোটাল কয়টা ঘর আছে? এটাকে একটু বাড়ালে কি হয়, আচ্ছা না ছোট হয়ে যায়, বড়ই রাখি। দেখো সো আমাদের একটু হিজিবিজিগুলো কমাই। হ্যাঁ দেখতে পাচ্ছ আশা করি, যথেষ্ট জুম তো হয়েছে। ওকে, সো এখানে দেখো 0 থেকে 1 পর্যন্ত, 0 থেকে 1 পর্যন্ত আমাদের এখানে টোটাল এইটুকু হলো ধরো 1 মিলিমিটার। 0 থেকে এইটুকু পর্যন্ত হচ্ছে আমাদের ধরো 1 মিলিমিটার। সো এখানে আমাদের টোটাল 9 মিলিমিটার, 0.9 মিলিমিটারের মধ্যে কিন্তু এখানে টোটাল 10টা ঘর আছে। তো আমরা যেটা দেখলাম এখান থেকে, ভাইয়া লক্ষ্য করো, এখান থেকে এইটুকু পর্যন্ত যেই দূরত্ব, এইটুকু পর্যন্ত দূরত্ব কত? মূল স্কেলের এক একটা ঘরের দৈর্ঘ্য কতটুকু? 1 মিলিমিটার করে না? মূল স্কেলের এক ঘরের দৈর্ঘ্য কত করে? 1 মিলিমিটার করে না? বুঝতে পারছো? এবং বলতো ভার্নিয়ার স্কেলের যেই দৈর্ঘ্যটুকু, এইটুকু দৈর্ঘ্য কতটুকু? 0.9 মিলিমিটার করে না? এইটুকু দৈর্ঘ্য কতটুকু? 0.9 মিলিমিটার করে না? ভাইয়া এই মেজারমেন্টগুলো বুঝছো কিনা একটু বলো। এই যে এইটুকু হলো আমাদের 1 মিলিমিটার, এইটুকু 5 মিলিমিটার, এইটুকু 10 মিলিমিটার বা 1 সেন্টিমিটার। কথা দেখো, এটুকু 1 মিলিমিটার, 2 মিলিমিটার, 3, 4, 5 মিলিমিটার, 6, 7, 8, 9, 10 মিলিমিটার, মানে এইটুকু 1 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এইটুকু দৈর্ঘ্য হলো 1 মিলিমিটার, এই মূল স্কেল আরেক 1 মিলিমিটার, 1 মিলিমিটার এভাবে আছে। আর ভার্নিয়ার স্কেল যেটা, সেটুকুর দৈর্ঘ্য কত করে? এইটুকু 0.9, এটুকু 0.9, এটুকু 0.9। ভাইয়া এইটা কি বুঝতে পেরেছো কি বললাম? 1 মিলিমিটার কোনটা, 0.9 মিলিমিটার কোনটা? বুঝছো? না না ভাইয়া, ভিসি এর মান অল টাইম সেম থাকবে না। এটা আমাদের প্রয়োজন অনুসারে বিভিন্ন টাইপের ভার্নিয়ার স্কেল বানানো যায়। এখানে আমরা দেখো, প্রথমে আমি যেমন সেন্টিমিটার দিয়ে করতেছিলাম, পরে মিলিমিটারে নেমে আসলাম। এটা করার মেইন কারণটাই হচ্ছে যাতে করে ওটা বুঝো যে আমরা চাইলে যতটুকু প্রিসিশন মাপতেছি এখন, তার থেকে আরো প্রিসিশনে মাপতে পারি। সো দেখো ভার্নিয়ার কনস্ট্যান্ট যেটা, সেটা কিন্তু এক একটা টাইপের স্কেলের জন্য এক এক রকম হতে পারে। ঠিক আছে, সেটা কিভাবে দাগ সংখ্যার উপরে ভিত্তি করে হবে সেটাই আসবো। তবে মূল ভার্নিয়ার কনস্ট্যান্টের সংজ্ঞা হচ্ছে এটাই, যে মূল স্কেলের 1 ভাগ এবং ভার্নিয়ার স্কেলের 1 ভাগের মধ্যে যে পার্থক্য, সেইটুকু দৈর্ঘ্য হচ্ছে আমাদের ভার্নিয়ার কনস্ট্যান্ট। আচ্ছা, তাহলে ভাইয়া দেখো যে আমরা মূল স্কেলের 1 ঘরের দৈর্ঘ্য এইটুকু হচ্ছে 1 মিলিমিটার, এবং ভার্নিয়ার স্কেলের 1 ঘরের দৈর্ঘ্য কত পরিমাপ করে আসছি আমরা? 0.9 মিলিমিটার পরিমাপ করে আসছি, তাই তো? তাহলে এইখানে আমাদের ভার্নিয়ার কনস্ট্যান্ট কি ছিল? যে এই 1 মিলিমিটার -9 মিলিমিটার, 0.1, 1 মিলিমিটার -0.9 মিলিমিটার, এটুকু 1 মিলিমিটার, এইটুকু হচ্ছে 0.9 মিলিমিটার। এই দুইটার মধ্যে যে পার্থক্য 0.1 মিলিমিটার, এটা হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্ট। এখন আসো, কেন আমরা গুণ দেই, কেন আমরা দাগ মিলাই? তোমরা জানো যে আমরা ভার্নিয়ার পার্টটা নেওয়ার সময়, ভার্নিয়ার স্কেলের পার্টটা নেওয়ার সময় একটা কাজ করি। ভার্নিয়ার স্কেলের পার্টটা নেওয়ার সময় তোমাদের যদি মনে থাকে, আমরা এরকম করে পরীক্ষার ল্যাবে এরকম দেখতাম না যে আচ্ছা ভার্নিয়ার স্কেলের কত নাম্বার দাগ মূল স্কেলের একটা দাগের সাথে মিলছে, ভার্নিয়ার স্কেলের কত নাম্বার দাগ মূল স্কেলের কত নাম্বার দাগের সাথে মিলছে, ওই দাগটা হতো আমাদের ভার্নিয়ার স্কেল পার্ট। কেন মিলাইতে হতো? দরকারটা কি? দরকারটা একটু খেয়াল করে এবার। ভাইয়া বলো তো, যখন আমি এই স্লাইডারটাকে একটুখানি ডান দিকে সরালাম, একদম এটা বামে, হ্যাঁ এটা একদম বামে, এমনভাবে এটাকে আমি ডান দিকে সরালাম যেন আমাদের 1 নাম্বার দাগটা এখানকার 1 নাম্বার দাগের সাথে মিলে যায়। এই দেখো এখন কি হয়েছে, 1 নাম্বার দাগটা 1 নাম্বার দাগের সাথে মিলছে। ভাইয়া বলো তো, তাইলে আমি আসলে কতটুকু ডান দিকে সরছি? এই যে খেয়াল করো, এই পুরাটুকু দৈর্ঘ্য ছিল 1 মিলিমিটার, আর আমাদের ভার্নিয়ার স্কেলের দৈর্ঘ্য হচ্ছে 0.9 মিলিমিটার। এখন যদি এরকম হয় যে আমাদের প্রথম ভার্নিয়ার স্কেলের 1 নাম্বার দাগটা মূল স্কেলের দাগের সাথে মিলে গেল, তার মানে কি? তার মানে কি আমাদের এই স্লাইডারটা আসলে কতটুকু সরছে? স্লাইডারটা আসলে কতটুকু সরছে? আরে স্লাইডারটা আসলে কতটুকু সরছে? স্লাইডারটা ঠিক 0.1 মিলিমিটার সরছে না? ডান দিকে এটা ঠিক 0.1 মিলিমিটার সরছে না? এই যে দেখো, এখান থেকেও দেখাতে পারি। দেখো, মনে করো আমরা এই যে বড় স্কেলটা আছে, ভার্নিয়ার স্কেল যেটা আছে, এই ভার্নিয়ার স্কেলটাকে ডান দিকে সরাচ্ছি, বুঝছো? ডান দিকে সরাই যদি আমি দেখি 1 নাম্বার দাগটা 1 নাম্বার দাগের সাথে মিলে গেল, 1 নাম্বার দাগ 1 নাম্বার দাগের সাথে মিলে গেল, তাহলে আমি আসলে বলো তো এই জিরোটাকে কতটুকু সরাইছি? 1 ভার্নিয়ার কনস্ট্যান্ট পরিমাণ সরাইছি না? মানে 0.1 মিলিমিটার সরাইছি না তার মানে?
আশা করি বুঝছো। এইবার বলো তো, যদি আমি দেখি যে না, আমি 2 নাম্বার দাগটাকে 2 নাম্বার দাগের সাথে মিলালাম, আগে যেখানে ছিল ছিল না, ধরো আমি 3 নাম্বার দাগটাকে 3 নাম্বার দাগের সাথে মিলালাম, এইভাবে করে 3 নাম্বার দাগটাকে 3 নাম্বার দাগের সাথে মিলালাম, তো খেয়াল করো আমাদের এই 3 নাম্বার দাগ পর্যন্ত দূরত্ব ছিল কত? 3 মিলিমিটার। আর বলো তো ভার্নিয়ার স্কেলের 3টা দাগ সমান কত? 3 ইন্টু 0.9 মিলিমিটার না? কারণ এইটা 0.9, এটা 0.9, এটা 0.9, তাহলে এটা কিন্তু 0.27 মিলি বা 2.7 মিলিমিটার পর্যন্ত এই 3 ঘরের দৈর্ঘ্য। ভার্নিয়ার স্কেলের এই এক ঘরের দৈর্ঘ্য 0.9 মিলিমিটার, আরও 0.9 মিলিমিটার অ্যাড হলে 1.8 মিলিমিটার, টোটালটা 3 পর্যন্ত দূরত্ব হচ্ছে 2.7 মিলিমিটার। তাইলে ভাইয়া আমাকে বলো তো এই 3 নাম্বার দাগ আর এই 3 নাম্বার দাগের মধ্যে পার্থক্য কতটুকু? পার্থক্য 3 মাইনাস 2.7 সমান সমান 0.3 মিলিমিটার না? বুঝতে পারছো? 3 নাম্বার মূল স্কেলের দাগ এবং ভার্নিয়ার স্কেলের 3 নাম্বার দাগের মধ্যে পার্থক্য কত? 0.3 মিলিমিটার। আচ্ছা বলো তো 4 নাম্বার দাগের সাথে 4 নাম্বার দাগের পার্থক্য কত? একইভাবে দেখবা এটা আসে 0.4 মিলিমিটার। আচ্ছা বলো তো 7 নাম্বার দাগের সাথে 7 নাম্বার দাগের পার্থক্য কত? 0.7 মিলিমিটার। বলো তো 9 নাম্বার দাগের সাথে 9 নাম্বার দাগের পার্থক্য কত? 0.9 মিলিমিটার। বুঝতে পারছো? বুঝতে পারছো? গুড। তার মানে ভাইয়া এই তো বুঝে গেছি। তার মানে খেয়াল করো, যদি আমরা কখনো দেখি যেহেতু ভার্নিয়ার স্কেলের 3 নাম্বার দাগের সাথে মূল স্কেলের 3 নাম্বার দাগের পার্থক্য 0.3 মিলিমিটার, তার মানে হচ্ছে 3 নাম্বার দাগটা যখন এই 3 নাম্বার দাগের সাথে মিলে যাবে তাহলে ভার্নিয়ার স্কেলটা কতটুকু স্লাইড করছে? তাহলে ভার্নিয়ার স্কেলটা কতটুকু স্লাইড করছে? ভার্নিয়ার স্কেলটা কতটুকু স্লাইড করছে? 0.3 মিলিমিটার স্লাইড করছে না? যদি দেখি ভাইয়া 4 নাম্বার দাগটা 4 নাম্বার দাগের সাথে গেল মিলে, তার মানে ভার্নিয়ার স্কেলটা কতটুকু সরছে? 0.4 মিলিমিটার সরছে না? বুঝছো? যদি আমরা দেখি আচ্ছা 6 নাম্বার দাগ 6 নাম্বার দাগের সাথে কখন মিলবে, এই পার্থক্যটা ছিল 0.6 মিলিমিটার, তাহলে যখন আমরা এটাকে ধরে এটার সাথে মিলাই দিব তার মানে এইখানে কতটুকু সেটা আগাইছে? 0.6 মিলিমিটার আগাইছে। কথা বুঝতে পারছো? সো এর জন্য দেখো আমরা কিন্তু দেখি যে ভার্নিয়ার স্কেলের কোন দাগটা মূল স্কেলের দাগের সাথে মিলছে। সো ভার্নিয়ার স্কেলের যত নাম্বার দাগ মূল স্কেলের দাগের সাথে মিলবে সেটা হচ্ছে ভার্নিয়ার স্কেলের পাঠ। সেইটাকে আমরা বলো তো এই যেমন এখানে 6 নাম্বার দাগ যখন মিলবে তার মানে ভার্নিয়ার স্কেল কতটুকু সরছে? 0.6 মিলিমিটার সরছে। তো আমরা এটাকে কত দিয়ে গুণ দিচ্ছি? 6কে 0.1 দিয়ে গুণ দিচ্ছি না? এইটা কিন্তু আমাদের সেই ভার্নিয়ার কনস্ট্যান্ট, আর এইটা হচ্ছে আমাদের সেই ওই ইয়ার পার্ট, ভার্নিয়ার স্কেলের পার্ট। এই দুইটা গুণ দিয়ে কিন্তু আমরা পেলাম 0.6 মিলিমিটার। বুঝতে পারছো? সবাই ক্লিয়ার? দেখো তো এই পর্যন্ত সবাই কি বুঝেছো? সো তাহলে আমরা যে দাগে দাগ মিলাচ্ছি এর কারণটা কি আশা করি বুঝতে পারছো। সো আমরা যখন দাগের সাথে দাগ মিলাচ্ছি তার মানে যত নাম্বার দাগটা মূল স্কেলের দাগের সাথে মিলবে তার মানে আমরা কিন্তু আসলে ঠিক 6 ইন্টু 0.1 মিলিমিটার আসলে সামনে আগাইছি। সো তার মানে মূল স্কেল পাঠের সাথে মূল আমাদের ভার্নিয়ার স্কেলের যে পার্ট সেই পার্টের সাথে যদি ভার্নিয়ার কনস্ট্যান্টটাকে গুণ দাও তাহলে কিন্তু 0.6 মিলিমিটার যেটা সেইটাই আমরা আসলে পাচ্ছি। তাহলে আশা করি বুঝতে পেরেছো কিভাবে করে ভার্নিয়ার স্কেলের সাহায্যে আমরা এই মেজারমেন্টগুলো করি। তাহলে আসো আমরা কয়েকটা ডিসপ্লে ভ্যালু দেখি। যেমন এখানে মনে করো আমি একটা বস্তুর দৈর্ঘ্য মাপবো। ধরো কোন বস্তুর দৈর্ঘ্য মাপা যায়? সবই তো কালো কালো দেখলে তো বুঝবে না। পাইছি। মনে করো আমি আমার হাতে থাকা যে এসি রিমোটটা আছে এই রিমোটের দৈর্ঘ্য পরিমাপ করব। হ্যাঁ, তো এই রিমোটের দৈর্ঘ্য পরিমাপ করার জন্য রিমোটটাকে আমি ঠিক জিরোর জায়গাতে প্লেস করলাম, তারপর এটাকে ধরে এমনভাবে রাখবো যাতে করে সেটা এইরকম একটা জায়গাতে আসে। এই যে রিমোটটার দৈর্ঘ্য আমরা পরিমাপ করতে গেছি, রিমোটটার দৈর্ঘ্য পরিমাপ করার জন্য আমরা এটাকে মাঝখানে রাখছি। সো মাঝখানে রাখার পর এইবার আমি পার্টগুলাকে নিব। সো খেয়াল করো পার্টগুলাকে যখন নিব তখন আমাদের মূল স্কেলের পার্ট কতটুকু হচ্ছে? একটু লক্ষ্য করো মূল স্কেলের পার্ট কোনটা। দেখো আমরা দেখতে পাচ্ছি আমাদের এইটুকু কিন্তু 1 মিলিমিটার,
তাই না? এটুকু 1 মিলিমিটার, 2 মিলিমিটার, 3 মিলিমিটার, 4 মিলিমিটার, 5, 6, 7, 8, এটা 10 মিলিমিটার মানে 1 সেন্টিমিটার। খেয়াল করো। সো মূল স্কেল পার্ট কোনটা বলো তো? আমাদের এখান থেকে এতটুকু পর্যন্ত যেই দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্যটা কিন্তু আমাদের ক্যালকুলেট করতে হবে। সো এখানে আমরা দেখলাম এটা 0 দাগ, তো এটা হলো 1 মিলিমিটার, 2 মিলিমিটার, 3 মিলিমিটার, 4 মিলিমিটার পর্যন্ত এটা হয়েছে, তার থেকে আরেকটু বেশি হয়েছে। 4 মিলিমিটারের থেকে দেখো আমাদের এই যে লম্বা দাগটা, এই লম্বা দাগটা কি দেখতে পাচ্ছ? এটা কি তোমরা দেখতে পাও? ওকে, সো খেয়াল করো, এইখানে আমাদের এই জায়গা থেকে এই পর্যন্ত যেই দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটা হচ্ছে দেখো 1 মিলিমিটার, 2 মিলিমিটার, 3 মিলিমিটার, 4 মিলিমিটার। এটা মূল স্কেলের পার্ট। 4 মিলিমিটার, আর এটা তো 5 মিলিমিটার। 4 আর 5-এর মাঝখানে একটা ভ্যালু আছে, 4 আর 5-এর মাঝখানে একটা দৈর্ঘ্য আছে। সেই দৈর্ঘ্যটা কোনটা? এটা 4 মিলিমিটার পর্যন্ত দৈর্ঘ্য। আর তার থেকে আরেকটু বেশি কিন্তু আমাদের ওই রিমোটের দৈর্ঘ্যটা ছিল, 4-এর থেকে একটু বেশি ছিল। এই বেশিটা আমরা কিন্তু মূল স্কেলের সাহায্যে পরিমাপ করতে পারছি না। সো ভার্নিয়ার স্কেলের সাহায্যে কিভাবে পরিমাপ করব? দেখো আমরা দেখব যে আচ্ছা কোন দাগটা, এখানে কোন দাগটা আমাদের ভার্নিয়ার স্কেলটা কোন দাগের সাথে মিলছে। দেখো ভার্নিয়ার স্কেল 6 নাম্বার দাগটা মূল স্কেলের দাগের সাথে পুরোপুরিভাবে মিলে গেছে। সো ভার্নিয়ার স্কেলের 6 নাম্বার দাগ যেহেতু মূল স্কেলের যে কোনো একটা দাগের সাথে মিলছে, তার মানে আমরা কি করব? ভার্নিয়ার স্কেলের পার্ট হচ্ছে 6, ভার্নিয়ার কনস্ট্যান্ট হচ্ছে 0.1 মিলিমিটার। তাহলে এখান থেকে আমরা এই ভার্নিয়ার যে পার্টটা হবে সেটা কত হবে? 6 × 0.1 = 0.6 মিলিমিটার। তাহলে আগেই আমাদের ছিল এটা 4 মিলিমিটার পর্যন্ত, 4 মিলিমিটার পর্যন্ত মূল স্কেলে আমাকে পরিমাপ করে দিছিল। এরপরে আরও আমরা 0.6 মিলিমিটার পর্যন্ত যখন দৈর্ঘ্য পরিমাপ করলাম, আমাদের ভ্যালু আসলো 4.6 মিলিমিটার। এটাকে যদি আমরা সেন্টিমিটারে কনভার্ট করি তাহলে কি হয়? 0.46 সেন্টিমিটার। এই যে দেখো, দশমিকের পরে আমরা 2 ঘর পর্যন্ত কিন্তু পরিমাপ করতে পারছি সেন্টিমিটার এককে। তাহলে বুঝতে কি পেরেছো যে আমরা কিভাবে করে স্লাইড ক্যালিপার্সের সাহায্যে দৈর্ঘ্য পরিমাপ করতে পারি? বুঝেছো বাচ্চা কাচ্চারা? থ্যাংক ইউ সো মাচ, ভেরি গুড, ভেরি গুড। সো তাহলে আশা করি এটা আর জীবনে ভুলবা না যে আমাদের কিভাবে করে আমরা মূলত স্কেলের দৈর্ঘ্যটা বা যে কোনো একটা বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করি। সো মূল স্কেলের পার্টটা কিন্তু এই জায়গায় কোনো হিজিবিজি নাই। মূল স্কেলের পার্টটা দেখবা যে আমাদের চোয়ালটা কোন দাগ থেকে একটু বেশি হয়ে গেছে। সো সেইটা হচ্ছে মূল স্কেলের পার্ট। তো এখানে দেখতে পাচ্ছি 4 সেন্টিমিটার, 1, 2, 3, 4, 4 এবং 5-এর মাঝখানে একটা রিজিয়নে এই ভার্নিয়ার স্কেলটা আছে। তাহলে এইটুকু এক্সট্রা দূরত্ব কতটুকু সেটাই আমরা মেজার করব। দেখো যেমন যদি এটা ভাই একদম এরকম থাকতো, একদম যদি এরকম থাকতো, তাহলে কিন্তু সরাসরি এটার দৈর্ঘ্য হতো 1, 2, 3, 4, 4 মিলিমিটার, 4 মিলিমিটার। এবং সেখানে দেখো 0 দাগ 0 দাগের সাথে মিলছে, তার মানে ভার্নিয়ার যে পার্টটা সেটা 0। কিন্তু যখন এটা 1 নাম্বার দাগটা কারোর সাথে মিলে যাবে, তখন আমাদের ভার্নিয়ার স্কেলের পার্ট হবে 0.01 সেন্টিমিটার বা 0.1 মিলিমিটার। যখন এটা 2 নাম্বার দাগের সাথে মিলবে তখন হবে 0.2 সেন্টিমিটার বা 0.2 মিলিমিটার। 3 নাম্বার দাগের সাথে মিললে 0.3 মিলিমিটার, 4 নাম্বার দাগের সাথে মিললে 0.4, 5-এর সাথে মিললে 0.5, 6-এর সাথে মিললে 0.6, 7-এর সাথে মিলছে দেখো এখানে 0. যেমন এখানে 8-এর সাথে মিলছে 0.08 সেন্টিমিটার। সো এইভাবে করে আমরা কিন্তু দেখো এই একটা ছোট্ট ঘর 4 মিলিমিটার এবং 5 মিলিমিটার, এই মাঝখানে যে ছোট্ট ঘর সেটাকেও আমরা কিন্তু খুব ছোটভাবে, মানে ওটা কতটুকু দশমিকে সেটাও কিন্তু আমরা পরিমাপ করে ফেলতে পারলাম। যদি না মেলে, ভালো কথা বলছো, যদি না মেলে তার মানে বুঝবা যে আমাদের আসলে আরো একটু প্রিসিশন দরকার, আরো একটু নিখুঁতভাবে পরিমাপ করা দরকার। এই জন্য দেখবা যখন তোমরা পরীক্ষার ল্যাবে এটা দেখছো, তখন স্যাররা একটা কথা বলতেন যে তোমরা মাপ দেখবা যে ভার্নিয়ার স্কেলের কোন দাগটা মূল স্কেলের যে কোনো দাগের সাথে মিলে যায় অথবা সবচেয়ে কাছাকাছি আছে, হয় মিলে যায় অথবা সবচেয়ে কাছাকাছি আছে। বুঝছো? সো সবচেয়ে কাছাকাছি যেটা থাকবে সেটা ধরে আমাদেরকে তখন হিসাব করতে হয়। ঠিক আছে ভাই, মিলিমিটারে করবা না সেন্টিমিটারে করবা তোমার চয়েস, কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নেই। এটা প্রশ্নে যেভাবে দেওয়া থাকবে সেই অনুযায়ী করতে হবে। গুড, ভেরি গুড। তাহলে ভাইয়া ভার্নিয়ার স্কেল নিয়ে কোনো ডাউট আছে বলো? ভার্নিয়ার স্কেলের থেকে কোনো ডাউট আছে? মূল স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য এবং আমাদের ভার্নিয়ার স্কেলের এক ঘরের দৈর্ঘ্যের যে পার্থক্য সেটাকে আমরা ভার্নিয়ার ধ্রুবক বলছি। ঠিক আছে না? অল ক্লিয়ার ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। চলো এবার আমরা আরো মজার জিনিস স্ক্রু গজটা দেখে ফেলি। স্ক্রু গজটা দেখে ফেলি। এই যে দেখো এটা হলো একটা স্ক্রু গজ।
সো ভাইয়া স্ক্রু গজের মধ্যে আসলে কি থাকে, কিভাবে থাকে, একটু ঠান্ডা মাথায় শোনো, এটা অনেক সহজ। তোমরা দেখছো এই স্ক্রু গজ নামটা হয়েছে কারণ এখানে একটা স্ক্রু আছে। এই স্ক্রুটাকে যদি ঘোরানো হয় তাহলে এখানে যে খোলসটা আছে, খোলসটা আস্তে আস্তে বাইরে বের হতে থাকে, এবং তার সাথে এই যে রডটা আছে সেই রডটাও কিন্তু আস্তে আস্তে এদিকে যেতে থাকে, এবং এখানে আমরা যেইটার দৈর্ঘ্য পরিমাপ করব সেটাকে আমরা এর মাঝখানে বসাই। চলো আমরা এটা একটু দেখে আসি কি কাহিনী হয় এখানে। এই যেটা হলো স্ক্রু গজ, এইটা হলো স্ক্রু গজ। একটু জুম করি। মনে করো এখানে আমাদের একটা যে সিলিন্ডার আছে, সিলিন্ডারের বা এখানে যে তার আছে, এটা মনে করো একটা তার, সেই তারের আমরা দৈর্ঘ্য প্রস্থ পরিমাপ করতে চাই, হ্যাঁ, বা ব্যাসার্ধ পরিমাপ করতে চাই। সো এটা হলো আমাদের সেই স্ক্রু গজ। তো আমরা কি করি, আমরা এই স্ক্রু গজে এখানে যে স্ক্রুটা আছে একটু খেয়াল করো, স্ক্রুটাকে যদি আমরা ঘুরাই, এ দেখো ঘুরালে কিন্তু সেটা, দেখছো স্ক্রু গজটাকে ঘুরালে কিন্তু সেটা আস্তে আস্তে খোলস থেকে বেরোচ্ছে, ঘুরালে খোলস থেকে বেরোচ্ছে। আমরা যত করে ঘুরাচ্ছি তত কিন্তু আস্তে আস্তে খোলস থেকে বেরোচ্ছে। আচ্ছা, এখন এখানে কতগুলা পরিমাপের জিনিসপত্র আছে। যে আমরা মনে করো স্ক্রু গজটা বলো তো, এই যে গোলাকার যে স্কেলটা, বৃত্তাকার যে স্কেলটা, বৃত্তাকার স্কেলটা কে দেখে বলতে পারবা যে এটা কয় ভাগে ভাগ করা? বলো তো ভাইয়া, বৃত্তাকার স্কেলটা কয় ভাগে ভাগ করা আছে বলতে পারবা? 100 ভাগে ভাগ করা আছে। তো আমরা যখন এই বৃত্তাকার স্কেলটাকে ঘুরাই, সম্পূর্ণ একবার যদি আমরা এটাকে ঘুরাই, তাহলে আমাদের দেখো যত তুমি স্ক্রুটাকে ঘুরাচ্ছ স্ক্রুটা কিন্তু খুলছে, বেরোচ্ছে। তাহলে এটা স্ক্রুটাকে পুরাপুরি একবার ঘুরালে মূল স্কেল বরাবর সেটা যতটুকু প্রসারিত হয় বা যতটুকু বের হয় সেই দৈর্ঘ্যটাকে আমরা বলি পিচ। সেই দৈর্ঘ্যটাকে আমরা বলি পিচ। কি বললাম? যে এইটাকে সম্পূর্ণ একবার ঘুরাবো, সম্পূর্ণ একবার ঘুরাবো, সম্পূর্ণ একবার ঘুরালে আমাদের এই দিক বরাবর সেটা যতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে সেই দৈর্ঘ্যটাকে আমরা বলবো পিচ। ঠিক আছে, সেটাকে আমরা বলবো পিচ। তাহলে দেখো আমরা এভাবে করতে পারি, ধরো এখানে 3 বার ঘুরালাম, 3 বার ঘুরালাম, বা 4 বার, 5 বার, 10 বার ঘুরালাম, 10 বার ঘুরানোর পরে টোটাল দেখলাম এটা 10 মিলিমিটার পর্যন্ত প্রশস্ত হয়েছে, বা ধরো 1 মিলিমিটার পর্যন্ত প্রশস্ত হয়েছে। 10 বার ঘুরানোর পরে 1 মিলিমিটার পর্যন্ত প্রশস্ত হয়েছে। তাহলে একবার ঘুরালে কতটুকু পর্যন্ত প্রশস্ত হবে? একবার ঘুরালে কতটুকু পর্যন্ত খোলস থেকে বেরোবে? সেটা হচ্ছে আমরা বলবো পিচ। ভাইয়া পিচ কাকে বলে, এটা কি ক্লিয়ার? বলো তো পিচ কাকে বলে, এটা কি ক্লিয়ার? ক্লিয়ার, গুড। এখন আসো লঘিষ্ঠ গণন এই জিনিসটা কি, বা লঘিষ্ঠ ধ্রুবক এই জিনিসটা কি? লঘিষ্ঠ গণন বা লঘিষ্ঠ ধ্রুবক বলতে আমরা বুঝি লিস্ট কাউন্ট। এটার মানে বুঝি যে আমরা কতটুকু পর্যন্ত, সবচেয়ে ছোট কতটুকু পর্যন্ত দৈর্ঘ্য আমরা মেজার করতে পারবো। যেমন রৈখিক স্কেলে আমরা কিন্তু, যখন রৈখিক স্কেল ছিল, রৈখিক স্কেলে আমরা সবচেয়ে ছোট দৈর্ঘ্য কত পরিমাপ করতে পারতাম বলো তো? 1 মিলিমিটার। বুঝছো? রৈখিক স্কেলটাতে আমরা সবচেয়ে ছোট্ট দৈর্ঘ্য কত পরিমাপ করতে পারতাম? 1 মিলিমিটার। কারণ ওখানে ঘরে যে দাগগুলো ছিল সেগুলো এক একটা ঘরের দৈর্ঘ্য ছিল 1 মিলিমিটার। 1 মিলিমিটারের থেকে ছোট যদি কোনো দৈর্ঘ্য হয়, যেমন ধরো 5 মিলিমিটার হলে মাপতে পারবো, কিন্তু যদি 5.6 মিলিমিটার হয় তাহলে কিন্তু আমরা এটা মাপতে পারবো না, ওই রৈখিক স্কেল দিয়ে মাপতে পারবো না। কারণ 0.6 মিলিমিটার মাপা এটা কিন্তু যাবে না। সবচেয়ে ছোট যেই দৈর্ঘ্যটা মাপা যাবে সেটা হলো 1 মিলিমিটার। তো কোনো একটা যন্ত্র দিয়ে সবচেয়ে ছোট যে দৈর্ঘ্যটা মাপা যায় সেটাকে আমরা বলি তার লঘিষ্ঠ ধ্রুবক বা লঘিষ্ঠ গণন বা লিস্ট কাউন্ট বলা হয়। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় লিস্ট কাউন্ট। এলসি দিয়ে প্রকাশ করি আমরা, লিস্ট কাউন্ট, লিস্ট কাউন্ট বা এলসি রৈখিক। আচ্ছা গেল। এবার আসো স্লাইড ক্যালিপার্স যখন আমরা দেখছি, স্লাইড ক্যালিপার্স দিয়ে আমরা কতটুকু দৈর্ঘ্য পর্যন্ত পরিমাপ করতে পারি? স্লাইড ক্যালিপার্স দিয়ে আমরা কতটুকু ছোট দৈর্ঘ্য পরিমাপ করতে পারি? আমরা দেখলাম 0.1 মিলিমিটার পর্যন্তও কিন্তু আমরা পরিমাপ করতে পারি, তাই না? একটু আগে দেখছো না যে এক নাম্বার দাগ যদি একটা দাগের সাথে মিলে যায় তাহলে মানে 0.1 মিলিমিটার ওইটুকুর দৈর্ঘ্য। যদি 6 নাম্বার দাগের সাথে মিলে যায় তাহলে ওইটুকু দৈর্ঘ্য 0.6 মিলিমিটার। তাহলে সবচেয়ে ছোট যে দৈর্ঘ্যটা পরিমাপ করা যায় ওইটা হচ্ছে আমাদের স্লাইড ক্যালিপার্সে 0.1 মিলিমিটার। স্ক্রু গজের ক্ষেত্রে আমরা যেটা পারি, স্ক্রু গজের ক্ষেত্রে দেখো বিভিন্ন মেজারমেন্টের স্ক্রু গজ আছে। জেনারেল যে সমস্ত স্ক্রু গজগুলা, সাধারণ যে সমস্ত স্ক্রু গজগুলা, সেগুলাতে আমরা 0.01 মিলিমিটার পর্যন্ত কিন্তু ছোট্ট, মানে সবচেয়ে ছোট যে দৈর্ঘ্য পরিমাপ করা যায় সেটা হচ্ছে 0.01 মিলিমিটার। সবচেয়ে ছোট যে দৈর্ঘ্যটা স্ক্রু গজ দিয়ে পরিমাপ করা যায় সেটা কত? 0.01 মিলিমিটার। বুঝছো? 0.01 মিলিমিটার। সো তাহলে আমরা
এই যে ভ্যালুগুলা সবচেয়ে ছোট যে দৈর্ঘ্যটা পরিমাপ করা যায় এটাকে আমরা বলছি লিস্ট কাউন্ট বা লঘিষ্ঠ গণন বা লঘিষ্ঠ ধ্রুবক, লঘিষ্ঠ ধ্রুবক বা লঘিষ্ঠ গণন, একই কথা, বুঝেছো? ওকে, লঘিষ্ঠ ধ্রুবক বা লঘিষ্ঠ গণন। সো আমাদের এইখানে দেখো আমরা যখন এই স্ক্রুটাকে ঘোরাচ্ছি তত কিন্তু এটা আস্তে আস্তে প্রসারিত হচ্ছে, সো এইখানে দেখো এটা হচ্ছে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর 7 ঘর 8 ঘর 9 ঘর 10 ঘর। সো এই 10 পর্যন্ত যে দৈর্ঘ্যটা, এইটুকু দৈর্ঘ্য ধরলাম 10 মিলিমিটার, এইটুকু দৈর্ঘ্য ধরলাম 10 মিলিমিটার, এবং এই যে ছোট্ট যে দৈর্ঘ্যগুলো আছে না, এই যে দেখো এখানে যে ছোট্ট দৈর্ঘ্যগুলো আছে যে 0 থেকে 1 পর্যন্ত, এটা হলো 1 মিলিমিটার, ধরো এটা আর 1 মিলিমিটার, 2 মিলিমিটার, 3 মিলিমিটার, 4 5 6 7 8 9 10 মিলিমিটার পর্যন্ত এখানে আছে, অর্থাৎ এক ঘরের দৈর্ঘ্য হচ্ছে 10 মিলিমিটার। এখন ভাইয়া খেয়াল করো, যদি আমরা এই স্ক্রুটাকে যদি আমরা একবার ঘুরাই, এই যে এখানে 0 তে 0 মিলে গেল, যদি আমরা স্ক্রুটাকে 0 থেকে আবার একবার ঘুরায়ে পুরাপুরিভাবে একবার ঘুরালাম, তাহলে ভাইয়া বলো তো এটা কতটুকু প্রসারিত হলো? পুরাপুরি একবার ঘোরানোর ফলে এটা কতটুকু প্রসারিত হলো? 1 ঘর পর্যন্ত প্রসারিত হয়েছে না? দেখো 1 ঘর পর্যন্ত প্রসারিত হয়েছিল না? পুরাপুরি একবার সম্পূর্ণ রোটেশনের ফলে এটা কতটুকু পর্যন্ত প্রসারিত হয়েছিল? 1 মিলিমিটার পর্যন্ত কিন্তু এটা প্রসারিত হয়েছিল। সো তার মানে এই যন্ত্রের যে পিচ, সেই পিচ হচ্ছে 1 মিলিমিটার। ভাইয়া পিচ 1 মিলিমিটার মানে কি তাহলে? যে আমরা যখন বৃত্তাকার স্কেলটাকে সম্পূর্ণ একবার ঘুরালে সেটা রৈখিক স্কেলে যতটুকু পর্যন্ত এক্সটেন্ড করবে সেটাকে আমরা বলি পিচ। তো এইটা যখন দেখো বৃত্তাকার স্কেলটা কিন্তু 100 ভাগে ভাগ করা, 100 ভাগে ঘুরলে, মনোযোগ দিয়ে শোনো, যখন বৃত্তাকার স্কেলটা 100 ভাগ ঘুরে, বৃত্তাকার স্কেল যখন 100 ভাগ ঘুরে তখন রৈখিক স্কেলে সেটা 1 মিলিমিটার পর্যন্ত সামনে আগায়। আচ্ছা বলো তো, যদি আমরা রৈখিক স্কেলে মাত্র 1 ঘর পর্যন্ত সরাই তাহলে সেটা মানে বৃত্তাকার স্কেলে 100 ঘর ঘুরলে, বৃত্তাকার স্কেলে পুরা রোটেশন মানে কি 100 ঘর ঘোরা, বৃত্তাকার স্কেলে 100 ঘর ঘুরলে রৈখিক স্কেলে 1 মিলিমিটার প্রসারিত হয়। তাহলে বৃত্তাকার স্কেলে যদি আমাদের 100 ঘর না ঘুরে 1 ঘর ঘুরে, 1 ঘর মানে বুঝছো কোনটা? 1 ঘর মানে জাস্ট এই যে এখানে 16 আছে, 16 থেকে 17 নম্বর ঘরে যাব। সো 1 ঘর ঘুরলে এটা কতটুকু পর্যন্ত রৈখিক স্কেলে দৈর্ঘ্য বৃদ্ধি পাবে? 1/100 না? তার মানে এটা কত হয়? 0.01 মিলিমিটার। এইটা হচ্ছে আমাদের স্ক্রু গজের লিস্ট কাউন্ট বা 0.001 সেন্টিমিটার। সো আমরা এখান থেকে কিন্তু 0.01 মিলিমিটার, যে দেখো বৃত্তাকার স্কেলটাকে 1 ঘর মাত্র ঘুরাবো, 1 ঘর, একবার পুরানা 1 ঘর ঘুরাবো, তাহলে রৈখিক স্কেলে কতটুকু প্রসারিত হবে সেই প্রসারণটাকে আমরা বলছি, সেই দৈর্ঘ্য বৃদ্ধিটাকে আমরা বলছি আমাদের লিস্ট কাউন্ট বা লঘিষ্ঠ ধ্রুবক। বুঝতে পেরেছো? ভেরি গুড। তাহলে এখন আসো আমরা পাঠ কিভাবে নিব। সো খেয়াল করি, চলো পাঠ কিভাবে নিব। সো পাঠ নেওয়ার সময় দেখো কিভাবে নিচ্ছি। আমরা মনে করো এইখানে স্ক্রুটাকে ঘুরাতে আগে এই যে লাঠিটা আছে সেটাকে আমরা এমনভাবে বসাবো যাতে করে সেটাকে আমরা এইভাবে আটকাই দিতে পারি। একদম দেখো এখন আটকায় গেছে, একেবারে আটকায় গেছে। তাহলে আসো তো দেখি আমরা দৈর্ঘ্যটা পরিমাপ করি। দৈর্ঘ্যটা কিভাবে মাপবো দেখো, একটু যদি জুম ইন করি, এই দেখো দৈর্ঘ্যটা পরিমাপ করতে চাই ভাইয়া, লক্ষ্য করো। বলো তো এইটা 0 ঘর, এটা 1 মিলিমিটার, এটা 2 মিলিমিটার, এটা 3 মিলিমিটার, এটা 4 মিলিমিটার। তাহলে দেখে বুঝতে পারছো যে আমাদের ওই রডটা কিন্তু যে প্রশস্তটা সেটা কিন্তু 4 মিলিমিটারের থেকে বেশি। এইটা কি সবাই এগ্রি করছো তো? কারণ এটুকু ঘর 1 মিলিমিটার ছিল, এটুকু 1 মিলিমিটার, এটুকু 1 মিলিমিটার, এটুকু 1 মিলিমিটার, তাহলে টোটাল 4 মিলিমিটার পর্যন্ত যেহেতু স্ক্রুটা প্রশস্ত হয়েছে, তাহলে এখানের যে রডটা এই রডটাও কিন্তু 4 মিলিমিটার পর্যন্ত প্রশস্ত হয়েছে। মানে আগে তো 0 ছিল, তারপর এটা খুলছে কতটুকু? 4 মিলিমিটার থেকে একটু এক্সট্রা খুলছে। এখন এক্সট্রা মানটা কতটুকু সেটা আমরা কিভাবে পরিমাপ করব দেখো। সো আমরা দেখলাম বৃত্তাকার স্কেলের 50 ঘর মানে 4 অতিক্রম করার পরে, মূল স্কেলের 4 ঘর অতিক্রম করার পরে বৃত্তাকার স্কেল আরো 50 ঘর ঘুরছে। ভাইয়া 100 ঘর ঘুরে ফেললে কিন্তু 1 মিলিমিটার আগায় যেত। তাহলে 50 ঘর ঘোরা মানে রৈখিক স্কেলে সেটা কতটুকু পর্যন্ত ঘুরছে? দেখো
50 ঘর ঘোরা মানে আমরা জানি যদি বৃত্তাকার স্কেলে দাঁড়াও সাদা কলম নেই, বৃত্তাকার স্কেলে 100 ঘর ঘোরা মানে কি? বৃত্তাকার স্কেলে 100 ঘর মানে হচ্ছে রৈখিক স্কেলে 1 মিলিমিটার পর্যন্ত দৈর্ঘ্য বৃদ্ধি। তাহলে বৃত্তাকার স্কেলে 1 ঘর মানে কি ছিল? 1/100। তাহলে 50 ঘর মানে কি? এটা তো লিস্ট কাউন্ট, তাই না? এটা তো লিস্ট কাউন্ট। তাহলে 50 ঘর ঘোরা মানে আসলে 50/100 মিলিমিটার, অর্থাৎ 0.50 মিলিমিটার। তার মানে আমাদের ওই সিলিন্ডারের প্রস্থ হচ্ছে 4 মিলিমিটার, তো মূল স্কেল পার্ট, তার সাথে অ্যাড হবে 0.50 মিলিমিটার। বলতো এটা যদি এরকম হতো যে 51 ঘর ঘুরছে, 52 ঘর ঘুরছে, তাহলে এখানে আমরা কি করতাম? 51 52 দিয়ে গুণ হতো না? তাহলে 51 ঘর ঘুরছে, ধরো আমরা দেখলাম হিসাব করে, আরে এটা 52 ঘর ঘুরছে। তাহলে 52 ঘর যদি ঘোরে, তাহলে 52 ঘরের ঘোরার জন্য রৈখিক স্কেলে কতটুকু পর্যন্ত সেটা প্রশস্ত হবে? 0.52 পর্যন্ত প্রশস্ত হবে। তাহলে তখন আমরা এখানে লিখবো এভাবে যে 0.52 মিলিমিটার। তাহলে কত? 4.52 মিলিমিটার। খেয়াল করো, স্লাইড ক্যালিপার্সে আমরা জাস্ট 4.5 পর্যন্ত মাপতে পারছিলাম, এখন 4.52 পর্যন্ত কিন্তু আমরা মাপতে পারছি। বুঝছো ভাইয়া? বুঝলেন কেমনে? 50 ঘর ঘুরছে। এই যে বৃত্তাকার স্কেল পাঠেই তো বোঝা যাচ্ছে। এই যে দেখো বৃত্তাকার স্কেল পাঠেই তো বোঝা যাচ্ছে। দেখো, যখন আমরা একটু ব্যাকে যাই, দাঁড়াও, এই আচ্ছা, এটা তো আর টাইট দেওয়া যাবে না, কারণ এটা অলরেডি এখানে আটকানো আছে বলে টাইট দেওয়া যাচ্ছে না। সো মনে করো আমাদের যখন এটা একদম এইভাবে করে দাগ ইয়াতে ছিল, এই দেখো যখন একদম শুরু, তখন দেখো 4 নাম্বারে যদি এরকম হতো, 4 নাম্বার ঘরে, এই যে দেখো, আরে এই যে 4 নাম্বার, এই যে এটা দেখো 0-তে 0 মিলে গেছে, বা 0 দাগটা হচ্ছে মূল স্কেলের দাগের সাথে মিলে গেছে। তার মানে হচ্ছে 1 মিলিমিটার, 2 মিলিমিটার, 3 মিলিমিটার, 4 মিলিমিটার পর্যন্ত এটার দৈর্ঘ্য। এইটুকুর দৈর্ঘ্য হচ্ছে তার মানে 4 মিলিমিটার। এই যে এইটুকুর দৈর্ঘ্য হচ্ছে 4 মিলিমিটার। এখানে যদি কোনো দণ্ড ফিট করে দিতাম, তাহলে ওইটার প্রস্থ হতো 4 মিলিমিটার। ঠিক আছে? কিন্তু আমরা এরপরে যেটা দেখলাম, আরে না, এটা 4 মিলিমিটার না, এটা আমাদের আরো একটু এক্সটেন্ড করছে, করে ঠিক 50-এ গিয়ে ঠেকছে। তার মানে কি? ওই 0 অতিক্রম করার পরে, 4 মিলিমিটার অতিক্রম করার পরে আরো বৃত্তাকার স্কেল 50 ঘর ঘুরছে। তাই বৃত্তাকার স্কেল 1 ঘর ঘোরা মানে 0.01 মিলিমিটার প্রস্থ বৃদ্ধি পাওয়া। 50 ঘর ঘোরা মানে কতটুকু প্রস্থ বৃদ্ধি পাওয়া? 50 × 0.01। সবাই ক্লিয়ার? বলো তো, সবাই ক্লিয়ার? থ্যাংক ইউ, এক্সেলেন্ট। তাহলে আমরা কিভাবে স্ক্রু গজ কাজ করে এইটাও আশা করি একদম ক্লিয়ার। ভেরি গুড। তাহলে স্ক্রু গজের ব্যাপারটাও আমরা দেখে ফেললাম। ওকে, এখানে কয়েকটা সংজ্ঞা আছে, এগুলা ক নাম্বার প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ, লিখে রেখো। পিচ কাকে বলে? যে স্ক্রু গজের বৃত্তাকার স্কেলকে সম্পূর্ণ একবার ঘোরালে এটা রৈখিক স্কেল বরাবর যে দৈর্ঘ্য অতিক্রম করে তাকে স্ক্রু পিচ বলে। আর লঘিষ্ঠ ধ্রুবক কোনটা? বৃত্তাকার স্কেলটা এক ভাগ ঘুরলে, একবার না কিন্তু, এক ভাগ ঘুরলে রৈখিক স্কেল বরাবর স্ক্রুটা যতটুকু সরে আসে সেটাকে আমরা বলছি তার লঘিষ্ঠ ধ্রুবক। সো পরিমাপকৃত দৈর্ঘ্য আমরা কিভাবে মাপবো? রৈখিক স্কেলের পার্ট ওই যে দেখলাম 4 মিলিমিটার ছিল, যেটা বৃত্তাকার স্কেলের পার্ট মনে করো 52 নাম্বার যে বৃত্তাকার স্কেলের ঘরটা, 52 নাম্বার বৃত্তাকার স্কেলের যে ঘরটা, সেইটা আমাদের মূল স্কেলের দাগের সাথে মিলে গেছে। তাহলে লঘিষ্ঠ ধ্রুবক হচ্ছে 0.01 মিলিমিটার ছিল। তাহলে সেখান থেকে আমরা এই যে 4 + 0.0 মানে কি 4.52 মিলিমিটার, এটা হচ্ছে হবে আমাদের মূল যে দৈর্ঘ্যটা সেটা। বুঝতে পারছো? আচ্ছা, এখন ভাইয়া বলো তো, যদি আমরা আরো প্রিসাইসলি মাপতে চাইতাম, তাহলে ওই বৃত্তাকার স্কেলকে এবার 100 ভাগে ভাগ না করে, ধরো বৃত্তাকার স্কেলকে আমি 1000 ভাগে ভাগ করলাম, তাহলে কেমন হতো? বৃত্তাকার স্কেলটাকে যদি আমি 100 ভাগে ভাগ না করে 1000 ভাগে ভাগ করতাম, তাহলে আমরা কিন্তু এখন যেমন দশমিকের পরে 2 ঘর পর্যন্ত ভ্যালু পাচ্ছি, তখন আমরা দশমিকের পরে 3 ঘর পর্যন্ত ভ্যালু পেতাম, তাই না? গুড, ঠিক আছে। আমি পসিবল কন্ডিশনের কথা বলছি, ঠিক আছে। বা বলো তো, যদি আমরা 100 ঘর ভাগ করা আছে, যদি আমরা পুরা বৃত্তাকার স্কেলকে 500 ভাগে ভাগ করতাম, তাহলে কি আরো প্রিসাইসলি আমরা মাপতে পারতাম না? আরো প্রিসাইসলি কিন্তু আমরা মাপতে পারতাম,
ঠিক আছে, থ্যাংক ইউ, ভেরি গুড। যা ক্লাস যদি মনোযোগ দিয়ে করে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত, তাহলে ইনশাল্লাহ সব বুঝার কথা। আচ্ছা, এবার আসো স্ফেরোমিটার। এটা তোমরা মনে হয় 9 10 দেখো নাই। স্ফেরোমিটার এটা সম্ভবত 9 10 তোমরা দেখো নাই। তো দেখো আমরা একটু স্ফেরোমিটারটা দেখতে কেমন সেটা আগে একটু দেখো। স্ফেরোমিটারের সাহায্যে ভাইয়া কি করা হয়? স্ফেরোমিটারের সাহায্যে আমরা কোনো একটা গোলীয় দর্পণ বা গোলীয় লেন্সের বক্রতার ব্যাসার্ধ পরিমাপ করি। বক্রতার ব্যাসার্ধ কি ছিল একটু মনে করে আসি তো। একটা গোলীয় দর্পণ যে গোলকের অংশ, একটা গোলীয় দর্পণ যে গোলকের অংশ, সেই গোলকের যে ব্যাসার্ধ সেটাকে আমরা বলি কিন্তু তার বক্রতার ব্যাসার্ধ। একটা গোলীয় দর্পণ যে গোলকের অংশ, এটা যে গোলকের অংশ, সেই গোলকের যে ব্যাসার্ধ, একটা গোলীয় দর্পণ যে গোলকের অংশ, সেই গোলকের ব্যাসার্ধকে আমরা বলি বক্রতার ব্যাসার্ধ। সো আমরা যদি চাই একটা লেন্সের বক্রতার ব্যাসার্ধ মাপতে, যেমন আমার চশমার দিকে যদি তাকাও, তাহলে এই চশমায় কিন্তু দেখো এখানে একটা কার্ভ আছে, এখানে একটা কার্ভ আছে। তো এই কার্ভটা আমরা এটার যে গোলকের অংশ, সেই গোলকের ব্যাসার্ধ কত, ওই বক্রতার ব্যাসার্ধ আমরা পরিমাপ করতে চাই। এটিকে আজকে প্রথমবারের জন্য শুনতেছো? বক্রতার ব্যাসার্ধ একটু জানা হতো। এটা 9 10 কিন্তু ছিল, বক্রতার ব্যাসার্ধ, বক্রতার কেন্দ্র, এগুলো কিন্তু শুনছো আগে। সো এই যে বক্রতার ব্যাসার্ধ মানে আর, এটা যদি আমরা পরিমাপ করতে চাই তাহলে আমাদের স্ফেরোমিটারটা ব্যবহার করা হয়। বুঝছো? আচ্ছা, এখন এটা তোমরা ইন্টারে ল্যাবে গেলেই দেখবা। আগে আমরা একটু কি কি স্ট্রাকচারে সেগুলো একটু দেখি। এইখানে দেখতে পাচ্ছ 3টা পায়া আছে, এবং 3টা পায়ার সাথে এইখানে আমাদের একটা স্ক্রু লাগানো আছে। উপরের এই নবটাকে যদি ঘোরানো হয় তাহলে এই স্ক্রুটা উপরে উঠে বা নিচে নামে, উপরে উঠে বা নিচে নামে। সো আমাদের এখানে দেখতে পাচ্ছ 2 রকম স্কেল। একটা হচ্ছে এই সোজা একটা স্কেল, এটাকে বলা হয় মূল স্কেল, এটাকে বলা হয় মেইন স্কেল বা মূল স্কেল। আর এইখানে যে আমাদের স্কেলটা আছে এটাকে বলা হচ্ছে বৃত্তাকার স্কেল। এটার কাজের প্রসেসটা অনেকটা স্ক্রু গজের মতনই, সূত্রও একদম স্ক্রু গজের মতন। বলো তো আমরা এখানে পিচ কাকে বলবো? যেটা হয় স্ক্রুটাকে যখন তুমি একবার পুরা ঘুরাও তখন এটা কিন্তু আস্তে আস্তে উপরের দিকে ওঠে। যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাও উপরের দিকে উঠে, ক্লকওয়াইজ ঘোরালে নিচের দিকে নামে। তো আমাদের এই নবটাকে যদি আমরা সম্পূর্ণ একবার ঘুরাই, এই নবটাকে ধরো পুরা একবার ঘুরালাম, তাহলে নবটাকে পুরা একবার ঘুরালে এটা কি হবে? আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকবে না? সো এটাকে যদি পুরা একবার ঘুরাই তাহলে রৈখিক স্কেলে সেটা যতটুকু পর্যন্ত প্রসারিত হবে, যতটুকু পর্যন্ত উপরে উঠবে, সেইটাকে আমরা বলছি পিচ, সেটাকে আমরা বলছি পিচ। এবং লঘিষ্ঠ গণন কোনটা? একদম আগের মতন, যেমন এখানে 0 থেকে দেখো 100 ভাগে ভাগ করা আছে। তো 1 ঘর পর্যন্ত মাত্র যদি ঘুরাই তাহলে রৈখিক স্কেলে যতটুকু প্রসারণ হবে সেটাকে আমরা বলছি তার লঘিষ্ঠ গণন। যদি বৃত্তাকার স্কেলে 1 ভাগ ঘুরাই, 1 ভাগ ঘুরাই, তাহলে সেটা রৈখিক স্কেলে যতটুকু পর্যন্ত এর দৈর্ঘ্য বৃদ্ধি পাবে সেই দৈর্ঘ্যটাকে আমরা বলছি এর লঘিষ্ঠ গণন বা লঘিষ্ঠ ধ্রুবক। বুঝতে পারছো ভাইয়া? সিমুলেশন না, স্ফেরোমিটারের জন্য সিমুলেশন নাই। এটা আমি খুঁজছি অনেক, কিন্তু সিমুলেশনটা নাই। এটা খুব অপ্রচলিত, তো মানে এটা অপ্রচলিত বলতে কি, এটা ব্যবহার করা হয় প্র্যাকটিক্যাল ল্যাবে, তোমরা সচরাচর দেখবা, কিন্তু এটা হচ্ছে মানে ইউজের দিক থেকে চিন্তা করলে বক্রতার ব্যাসার্ধ আর তো খালি যে গলীয় টাইপের সারফেসের জন্যই মেজার করা হয়, তো এটা তো ইউজ কেস খুব একটা বেশি না। তো এটা তোমার ওরকম সিমুলেশন, সুন্দর সিমুলেশন খুঁজে পাই নাই। তো যাই হোক, দেখো আমরা এখানে একদম আগের মতনই কাহিনী, যে এখানে হচ্ছে আমরা এটাকে ঘুরাবো, তাহলে এই স্ক্রুটা খালি উপরে উঠবে, 3টা পায়া কিন্তু ফিক্স থাকবে, 3টা পায়া ফিক্স থাকবে। এটাকে যত আমি ঘুরাবো তত এটা উপরের দিকে উঠবে বা নিচের দিকে নামবে। আচ্ছা, তাহলে এবার খেয়াল করো কাহিনী আসলে কি হয়। প্রথমে আমরা একটা কাজ করি, প্রথমে আমরা একটা পেজের উপরে এই স্ফেরোমিটারটাকে জোরে করে চাপ দেই। সো চাপ দিলে যেটা হয়, আমাদের ওই পেজের উপরে 3টা ফোঁটা তৈরি হয়। 3টা ফোঁটা তৈরি হলে এই ফোঁটাটার দৈর্ঘ্য মনে করলাম D1, এই ফোঁটাটার দৈর্ঘ্য মনে করলাম D1, এই দুইটার মধ্যবর্তী দূরত্ব মনে করলাম D2, এই দুইটার মধ্যবর্তী দূরত্ব মনে করলাম D3। তাহলে এই D1 প্লাস D2 প্লাস D3 তিনটাকে যোগ করে 3 দিয়ে ভাগ করলে আমরা একটা গড় দূরত্ব পাই। এটাকে বলে পায়াগুলার মধ্যে গড় দূরত্ব। এটাকে আমরা বলছি পায়াগুলার মধ্যে গড় দূরত্ব। আচ্ছা, এবং দেখো এই যে যখন আমরা মেজার করব তখন কিভাবে মেজারটা করি, এইখানে সারফেসটার দিকে যদি তাকাও, এখানে একটা গোলীয় লেন্স আছে, একটা উত্তল লেন্স আছে, দেখতে পাচ্ছ? এইখানে কিন্তু আমাদের একটা উত্তল লেন্স আছে, হ্যাঁ, উত্তল লেন্স আছে। সো এই উত্তল লেন্সে আমরা কি করি, এই স্ফেরোমিটারটাকে বসাই।
তো বলো তো এটা তো একটা গোলীয় সারফেস, এটা একটা গোলীয় সারফেস। তাহলে তিনটা পায়ার সাথে এই মাঝখানের স্ক্রুটা কি একই লেভেলে থাকতে পারবে বলো তো? এই তিনটা পায়া যেই লেভেলে থাকবে, মাঝখানে তো একটু উঁচু, তো আমাদের এই যে ইয়াটা স্ক্রুটা সেটা কি একই লেভেলে থাকতে পারবে? পারবে না। তাহলে আমরা কি করব, এটাকে ঘুরাই 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 যেই জায়গাতে গিয়ে স্ক্রুটা একদম সেট হয় সেই জায়গাতে আমরা, মানে স্ক্রুটা একদম এই গোলীয় দর্পণকে টাচ করে থাকে সেই জায়গা পর্যন্ত আমরা এটাকে নিয়ে যাব, এবং তারপর একটা কাগজ দিয়ে দেখব যে কাগজটা কি এর মধ্যে দিয়ে ঢুকে যাচ্ছে কিনা। কাগজ যদি এর মধ্যে দিয়ে ঢুকে যায় তার মানে ওখানে গ্যাপ আছে, ওখানে ফাঁক আছে। তাহলে আমাদেরকে একদম টাইটভাবে এমনভাবে স্ক্রুটাকে দিতে হবে যাতে করে এই যে স্ক্রুর যে পিন পয়েন্টটা সেটা যাতে করে আমাদের এই দর্পণের সাথে টাচ করে থাকে এবং কোনো কাগজের মধ্যে দিয়ে পাস না করতে পারে। এই প্রত্যেকটা কাজ ইন্টারে প্র্যাকটিক্যালি উঠেই কিন্তু করা লাগবে। আচ্ছা, এবং এখান থেকে আমরা একটা রিডিং নেই, এই রিডিংটাকে আমি বললাম, এখান থেকে একটা রিডিং নেই, এই রিডিংটাকে আমি বললাম এক্স। এই এক্স এর রিডিং আমরা ভাইয়া কিভাবে নেই? একদম সহজ। এক্স এর রিডিংটা আমরা নেই মূল স্কেলের পার্ট, মানে এখানে জিরো থেকে এটা কতটুকু উপরে উঠছে বা নিচে নামছে সেই মূল স্কেলের একটা পার্ট থাকে, মূল স্কেলের একটা পার্ট থাকে, এবং তার সাথে আমরা যোগ করি বৃত্তাকার স্কেলের পার্ট কত ইনটু আমাদের ওই এলসি বা লিস্ট কাউন্ট যেটা, সেটা একদম স্ক্রু গজের যে ফর্মুলা একদম সেটার মতন। সো আমরা দেখি যে এই সারফেসটা আসলে কতটুকু উঁচু, মাঝখানে যে ডিবিটা আছে ওইটা আসলে কতটুকু উঁচু, সেই উঁচুটা আমরা মনে করো এক্স দিয়ে ক্যালকুলেট করলাম। এরপর আসি একটা সমতল তলে, একটা সমান তলে আসি। সো সমান তলে আসার পরে আমরা ওয়াই পরিমাপ করি, এটা আরেকটা রাশি, সেটাও হচ্ছে ক্যালকুলেট করা হয় কিভাবে, এল প্লাস এম ইন্টু এলসি। সো আমরা এক্স পরিমাপ করলাম বক্রতলে, এল পরিমাপ ওয়াই পরিমাপ করলাম সমতলে। এই দুইটার মধ্যে যে পার্থক্যটা হয়, এই দুইটার মধ্যে যে পার্থক্যটা হয় সেইটাকে আমরা এইচ দিয়ে প্রকাশ করি, সেইটাকে আমরা এইচ দিয়ে প্রকাশ করি। এই এক্স এবং এই ওয়াই এদের মধ্যে যেই পার্থক্যটা সেটাকে আমরা কি দিয়ে প্রকাশ করি? আমরা এইচ দিয়ে প্রকাশ করি। এইবার আসো ফর্মুলা কি হয় ভাইয়া? এই ফর্মুলার বিশাল বড় একটা প্রমাণ আছে, প্রমাণ আমাদের লাগবে না, খালি দেখো বক্রতার ব্যাসার্ধ কিভাবে ক্যালকুলেট করে, সূত্রটা কি, এটা দিয়ে কিন্তু প্রশ্ন আসে। সূত্রটা কি? সূত্রের প্রমাণও বইতে নাই, সো প্রমাণ লাগবে না। দেখো লঘিষ্ঠ ধ্রুবক একদম আগের মতন, যে আমাদের পিচকে যদি বৃত্তাকার স্কেলের মোট ভাগ সংখ্যা দিয়ে ভাগ দেই তাহলে, অর্থাৎ পিচ ছিল কত? পিচ ছিল 1 মিলিমিটার, বৃত্তাকার স্কেলে ভাগ সংখ্যা ছিল 100। সো পুরা 100 ভাগ ঘুরলে রৈখিক স্কেলে যত ভাগ ওঠে সেটা হচ্ছে পিচ ছিল। তাহলে 1 ভাগ ঘুরলে, এই যে দেখো বৃত্তাকার স্কেলে 100 ভাগ ঘুরলে রৈখিক স্কেলে 1 মিলিমিটার পর্যন্ত দৈর্ঘ্য বৃদ্ধি পায়। তাহলে বৃত্তাকার স্কেলে 1 ঘর ঘুরলে কতটুকু পর্যন্ত দৈর্ঘ্য বৃদ্ধি পাবে? এইটাকে আমরা বলছি লঘিষ্ঠ গণন, এটাকে আমরা বলছি লঘিষ্ঠ ধ্রুবক। তারপর বক্রতলের পার্ট আমরা বের করলাম, সমতলের পার্ট আমরা বের করলাম, এক্স থেকে ওয়াইটা বাদ দিলে আমরা এইচ পাই, আর তিনটা পায়ার গড় দূরত্ব হচ্ছে ডি। এখান থেকে বক্রতার ব্যাসার্ধের সূত্রটা মুখস্থ করে রাখবা, ডি স্কোয়ার বাই 6h প্লাস এইচ বাই 2। গতকালকে কিন্তু আমরা এই রিলেটেড একটা ম্যাথ প্রবলেম করছিলাম যেখান থেকে আমরা বক্রতার ব্যাসার্ধের আপেক্ষিক ত্রুটি কত সেটা পরিমাপ করছিলাম, ঠিক আছে, সেইটা পরিমাপ করছিলাম। ওকে, হ্যাঁ ডিটা ফিক্সড, ডিটা হচ্ছে ফিক্সড। ডিটা কি গড় দূরত্ব না? তিনটা পায়ার মধ্যবর্তী যে দূরত্ব সেটাকে গড় করে যা পাওয়া যায় সেটাই হচ্ছে আমাদের ওই পায়ার গড় দূরত্ব। আচ্ছা ওকে, সো তাহলে এখান থেকে আমরা কিন্তু চলো এই একটা প্রবলেম একটু সলভ করে ফেলি। প্রশ্নটা আগে একটু পড়ো, তোলার দরকার নাই প্রশ্নটা। 1 নাম্বার প্রশ্ন দাও, একটু জাস্ট ঠান্ডা মাথায় একটু রিডিং পড়ো, প্রশ্নটা একটু রিডিং পড়ো। আমাদের মোটামুটি থিওরি পার্ট শেষ, কয়েকটা ম্যাথ দেখলেই শেষ, আর কিছু আশা করি বাকি নাই, না আর কিছু বাকি নাই। ওকে, খেয়াল করো কি বলছে, একটা স্ফেরোমিটারের বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা হচ্ছে 100। বুঝছো কোনটা? ওই যে বৃত্তাকার স্কেলের যে ভাগ সংখ্যা, সেই ভাগ সংখ্যা হচ্ছে 100। তিনটা পায়ের দূরত্ব যথাক্রমে 4.1, 3.9 এবং 4 সেন্টিমিটার। তিনটা পায়ের দূরত্ব কতগুলো এগুলো দেওয়া আছে। একটা সমতল পাতের পাঠ নেওয়া হলে রৈখিক স্কেলের পাঠ হয় 3 এবং বৃত্তাকার স্কেলের পাঠ হয় 80, এবং একটা বক্রতলে নিয়ে এর রৈখিক স্কেলের পাঠ পাওয়া যায় 6, বৃত্তাকার স্কেলের পাঠ পাওয়া যায় 60। তাহলে বক্রতলের ব্যাসার্ধ নির্ণয় করো। দেখো অঙ্কটা করছি, একটু মনোযোগ দিয়ে দেখবা, একটা বুঝলেই বাকি সব পারবা। স্যার বক্রতলের ব্যাসার্ধের যে ফর্মুলা সেটা কি ছিল? আর সমান সমান ডি স্কোয়ার বাই 6h প্লাস এইচ বাই 2।
প্রথম মিশন হচ্ছে ডিটা, চলো বের করি, পায়ার গড় দূরত্ব কত, তিনটা পায়ার যে দূরত্ব d1 প্লাস d2 প্লাস d3 3 দিয়ে ভাগ করতে হবে। তাহলে d1 এর মান হচ্ছে 4.1 প্লাস 3.9 প্লাস 4 ডিভাইডেড বাই 3, হিসাব করলে এটা আসতেছে 4 মিলিমিটার, এটা আসবে 4 মিলিমিটার, কারণ দেখো একটা 0.1 বেশি একটা 0.1 কম, তাহলে মাঝামাঝি যেটা থাকবে সেটাই হবে পায়ার গড় দূরত্ব। পারফেক্ট, বুঝলাম। এবার আসো এইচ কেমনে আমরা বের করব। আমরা দেখছিলাম এইচ সমান সমান হচ্ছে বক্রতলের পাঠ মাইনাস সমতলের পাঠ। বক্রতলের পাঠ বের করতে হয় কিভাবে, আমাদের রৈখিক স্কেলের যে পাঠ সেটা আগে নেওয়া লাগে, তার সাথে আমরা বৃত্তাকার স্কেলের পাঠ কত ইনটু লিস্ট কাউন্ট যেটা, সেটা দিয়ে গুণ দিতে হয়, একদম স্ট্রোগজের ফর্মুলার মতন। তাহলে দেখো একটা সমতল পাঠ, আচ্ছা বক্রতলের যেটা, বক্রতলে নিয়ে রৈখিক স্কেলের পাঠ কত পাওয়া গেছিল, রৈখিক স্কেলের পাঠ পাওয়া গেছিল 6 প্লাস বৃত্তাকার স্কেলের পাঠ পাওয়া গেছিল 60 ইনটু এলসি, লিস্ট কাউন্ট কিভাবে আমরা বের করব। সো খেয়াল করো রৈখিক স্কেলের ক্ষুদ্রতম একঘর হচ্ছে 1 মিলিমিটার, তার মানে বৃত্তাকার স্কেলে 100 ঘর ঘুরলে, বৃত্তাকার স্কেলে 100 ঘর ঘুরলে রৈখিক স্কেলে 1 মিলিমিটার দূরত্ব অতিক্রম হয়। বৃত্তাকার স্কেলে 100 ঘর, বৃত্তাকার স্কেলে 100 ঘর ঘুরলে রৈখিক স্কেলে 1 মিলিমিটার পর্যন্ত এর দৈর্ঘ্য বৃদ্ধি পায় বা প্রসারিত হয়। তাহলে বৃত্তাকার স্কেলে যখন আমরা ধরো 1 ঘর পর্যন্ত ঘুরবো, 1 ঘর পর্যন্ত ঘুরবো, এটাই তো আমাদের লিস্ট কাউন্ট, তাহলে কত মিলিমিটার পর্যন্ত রৈখিক স্কেলে দৈর্ঘ্য বৃদ্ধি পাবে, 1 ডিভাইডেড বাই 100, এত মিলিমিটার, অর্থাৎ 0.01 মিলিমিটার হবে। এটা হচ্ছে আমাদের সেই লিস্ট কাউন্ট। তাহলে লিস্ট কাউন্ট হচ্ছে 0.01, তাহলে এখান থেকে কি আসে 6.6 মিলিমিটার, 6.6 মিলিমিটার, এটা হচ্ছে এক্স এর মান। দেখো রৈখিক স্কেলের পাঠ 6, সো রৈখিক স্কেলের ক্ষুদ্রতম এক ঘর হলো 1 মিলিমিটার, তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর করে 6 মিলিমিটার পর্যন্ত গেছে। সো রৈখিক স্কেল পাঠ 6, আর বৃত্তাকার স্কেলের পাঠ থেকে কিভাবে ভ্যালু বের করলাম আশা করি বুঝছো। এবার আসো y বের করি। y সমান সমান কি হবে, l প্লাস m ইন্টু এলসি। সো রৈখিক স্কেলের ক্ষেত্রে সমতল পাঠের জন্য সমতল পাঠ হচ্ছে ছিল 3 প্লাস বৃত্তাকার স্কেলের পাঠ 80 ইন্টু 0.01, তাহলে কত হয় 3.8 মিলিমিটার, 3.80 মিলিমিটার। তাহলে এখান থেকে আমরা এখন এইচ এর মানটা বের করব। সুতরাং এইচ সমান সমান এক্স মাইনাস ওয়াই, এক্স এর মান 6.6, ওয়াই এর মান 3.8, 66 থেকে 38 বাদ দিলে কত হয়, 22 6 28 নাকি 2.8 নাকি 2.8 মিলিমিটার কিনা, হ্যাঁ। তাহলে এইচ এর মান যদি 2.8 মিলিমিটার হয়, এবার তুমি জাস্ট এই ফর্মুলার মধ্যে ভ্যালুগুলো বসায় দিবা, জাস্ট এই ফর্মুলার মধ্যে ভ্যালুগুলা বসায় দিবা। কথা বুঝছো, জাস্ট এই ফর্মুলার মধ্যে ভ্যালুগুলা বসায় দিবা। ওকে, তাহলে এখান থেকে এইটা যদি উপরে রাখি, তাহলে আর সমান সমান হচ্ছে ডি স্কোয়ার বাই 6h প্লাস h বাই 2, ডি এর মান হচ্ছে 4 মিলিমিটার, সবগুলোকে একই এককে রাখবা, 4 স্কোয়ার ডিভাইডেড বাই 6 ইন্টু 2.8 প্লাস 2.8 ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে আর এর মান। তাহলে এখান থেকে আর এর মান হিসাব করে যা আসে সেটাই হচ্ছে আনসার। ঠিক আছে, গুড, ঠিক আছে। তাহলে আমরা মিলিমিটারে হিসাব করে পরে কিন্তু সেন্টিমিটারে ইজিলি চাইলে নিয়ে নিতে পারবো, কোনো সমস্যা নেই। পারফেক্ট, পারফেক্ট, ওকে। পরের প্রশ্নে যাই। দেখো পরের প্রশ্ন বলছে একটা তারের ব্যাস স্ক্রু গজ দ্বারা পরিমাপ করার সময় রৈখিক স্কেলের পাঠ 1 মিলিমিটার এবং বৃত্তাকার স্কেলের পাঠ 48 পাওয়া গেল। দেওয়া আছে স্ক্রুর পিচ হলো 1 মিলিমিটার এবং চক্রাকার স্কেলের মোট ঘর সংখ্যা 100, তারটার ব্যাস নির্ণয় করো। বলো তো ব্যাসটা কত হবে, ব্যাস কত হবে বলো তো, ব্যাস কত হবে। ভাই প্রথমে তো সেন্টিমিটার নিলেন, কই সেন্টিমিটার কোথায় নিছিলাম ভাইয়া,
সেন্টিমিটার তো কোথাও নেই নাই, কই দেখলা সেন্টিমিটার? ও আচ্ছা 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 আচ্ছা, সরি 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 সরি, আচ্ছা 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 আচ্ছা, সরি 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 সরি, এটা তো সব সেন্টিমিটারে আছে। তাহলে এক কাজ করি, সবগুলাকে হয় সেন্টিমিটার রাখবা অথবা সবগুলাকে মিলিমিটারে রাখবা, কথা বুঝছো? সবগুলাকে হয় সেন্টিমিটারে অথবা সবগুলাকে মিলিমিটারে রাখবা। তাহলে এটা তো 4 মিলিমিটার আসছিল, ও না সরি, এটা 4 সেন্টিমিটার হবে, তাই না? এটা প্রিন্টিং মিস্টেক, সরি, 40 মিলিমিটার হবে এখানে। তাহলে এখানে হবে 40 স্কোয়ার, ব্যাস, সবগুলাকে মিলিমিটারে নিয়ে নিবা। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, সবগুলাকে মিলিমিটার নিয়ে নিবা, ঠিক আছে। এগুলো ব্যক্তিগত ভুল, আন্তর্জাতিকভাবে দুঃখিত। খেয়াল করো, তাহলে এখানে আমাদের একটা তারের ব্যাস স্ক্রু গজ দ্বারা পরিমাপ করার সময় রৈখিক স্কেল পাঠ হলো 1 মিলিমিটার। সো তারের ব্যাস দৈর্ঘ্য কত হবে? ব্যাস সমান সমান কিভাবে বের করব? ব্যাস সমান সমান কিভাবে বের করব? রৈখিক স্কেল পাঠ প্লাস আমাদের ওই যে ইয়াটা, কিয়াটা, স্ক্রু গজের যে বৃত্তাকার স্কেল পার্ট ইনটু যে লিস্ট কাউন্ট, সেই দুইটা একসাথে গুণ দেওয়া লাগবে। তাহলে বৃত্তাকার আমাদের কই রৈখিক স্কেলের পার্ট 1 মিলিমিটার, তাহলে 1 মিলিমিটার এখানে বসবে, প্লাস চক্রাকার স্কেলের পার্ট হচ্ছে 48, এর সাথে আমরা এলসিটাকে গুণ দিব। এলসি কেমনে বের করব? লিস্ট কাউন্ট কেমনে বের করব? দেখো, রৈখিক স্কেলের মানে পিচ দেওয়া আছে 1 মিলিমিটার, পিচ 1 মিলিমিটার মানে কি? বৃত্তাকার স্কেল যদি, বৃত্তাকার স্কেল 100 ঘর যদি ঘুরলে, বৃত্তাকার স্কেল যখন 100 ঘর ঘুরবে তখন তখন বৃত্তাকার স্কেল যখন 100 ঘর ঘুরবে তখন রৈখিক স্কেলে দৈর্ঘ্য বৃদ্ধি পাবে 1 মিলিমিটার, বা এটা 1 মিলিমিটার পর্যন্ত উপরে উঠবে। বৃত্তাকার স্কেল যদি 1 ঘর ঘুরে, এটাই কিন্তু লিস্ট কাউন্ট, তাহলে রৈখিক স্কেল কতটুকু ঘুরবে? 1/100, 0.01 মিলিমিটার, এটাই কিন্তু আমাদের স্ক্রু গজের লিস্ট কাউন্ট। তাহলে 0.01 মিলিমিটার দিয়ে যদি গুণ দেই তাহলে আসছে কত? 1 প্লাস 0.48 মিলিমিটার। তাহলে এখান থেকে ভাইয়া 1.48 মিলিমিটার হবে আনসার। কথা বুঝেছো? সহজ জিনিস, ডান, ডানাডান, ডান, গুড। পরের প্রবলেমটা দেখো তো কি বলছে। 3 নাম্বার দাও, এটা ছিল 2 নাম্বার, পরেরটা দাও 3 নাম্বার। একটা স্ক্রু গজের চক্রাকার স্কেলের মোট ঘর সংখ্যা 50, স্ক্রুর পিচ দেওয়া আছে 0.1 সেন্টিমিটার। দেখো এবার কিন্তু ভ্যালুগুলা চেঞ্জ হয়ে গেছে, এইবার ভ্যালুগুলা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ভাই তুলা যন্ত্র আসে না কোনো পরীক্ষায়, দেখো তুমি বিগত বছরের প্রশ্নগুলো দেখো, তুলা যন্ত্র আসে না। একটা স্ক্রু গজের চক্রাকার স্কেলের মোট ঘর সংখ্যা হচ্ছে 50, স্ক্রু পিচ হচ্ছে 0.1 সেন্টিমিটার। এই স্ক্রু গজের সাহায্যে একটা পাতের বেধ মেপে মূল স্কেল এবং চক্রাকার স্কেলের পাঠ পাওয়া গেল যথাক্রমে 0.2 সেন্টিমিটার এবং 35 সেন্টিমিটার। পাতটার বেধ কত নির্ণয় করো। তাহলে খেয়াল করো, এটা একটু ডিফারেন্ট কিন্তু। সো আমাদের স্ক্রু গজের সাহায্যে পাতের বেধ মেপে মূল স্কেলের পাঠ পাওয়া গেছে কত? মূল স্কেলের পাঠ পাওয়া গেছে 0.2 সেন্টিমিটার এবং বৃত্তাকার স্কেলের পাঠ পাওয়া গেছে 35 সেন্টিমিটার। আচ্ছা ভালো কথা, আমরা জানি তাহলে পাতটির বেধ সমান সমান হবে এল প্লাস এম ইন্টু লিস্ট কাউন্ট। এল এর মান হচ্ছে 0.2 সেন্টিমিটার প্লাস বৃত্তাকার স্কেলের পাঠ দেওয়া আছে 35, চক্রাকার স্কেলের পাঠ পাওয়া গেল 35, এটা সেন্টিমিটার একক তো হবে না, এইটা তো ভাইয়া সেন্টিমিটার তো হবে না, এটা পাঠ সেন্টিমিটার কেন? এটা তো কয়টা দাগ সেটা, এটা মুছে দাও, এটা প্রিন্টিং মিস্টেক। সো এটা হচ্ছে এম, যেটা এটা হলো 35 ইনটু লিস্ট কাউন্ট আমাদের হিসাব করতে হবে। লিস্ট কাউন্ট কেমনে হিসাব করে? লিস্ট কাউন্ট হিসাব করে হচ্ছে পিচকে যদি আমরা বৃত্তাকার স্কেল দিয়ে ভাগ দেই, বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা দিয়ে যদি ভাগ দেই, বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা, আগে কিন্তু এগুলাই করছি, বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। সো এইটা হচ্ছে আমাদের লঘিষ্ঠ ধ্রুবক লিস্ট কাউন্ট। দেখো ভাই আগের বার কিন্তু এটাই করছি, এই যে এটা হলো পিচ 1 মিলিমিটার আর এটা হচ্ছে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। সো পিচকে যদি আমরা বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা দিয়ে ভাগ দেই তাহলে আমরা কিন্তু লিস্ট কাউন্টটা পাই। তাহলে ভাইয়া পিচের মান কত? স্ক্রু পিচ দেওয়া আছে 0.1 সেন্টিমিটার এবং বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা কত? 50। তাহলে এখান থেকে আমরা 0.1 ভাগ 50 কত হয়? 0.1/50 মানে হচ্ছে 0.002। এটা কি এককে হবে আমাদের? এটা কি একক ছিল? সেন্টিমিটার এককে ছিল স্ক্রু পিচ।
তাহলে এটাও কিন্তু সেন্টিমিটার এককে হবে। তাহলে এটার সাথে আমরা 0.002 সেন্টিমিটার গুণ করলে আমরা পেয়ে যাব এর ইয়াটা কত। এটা আসে 0.27 সেন্টিমিটার বা 2.7 মিলিমিটার। 0.27 সেন্টিমিটার বা 0.27 বা 2.7 মিলিমিটার, একই কথা। ঠিক আছে, গুড, আশা করি বুঝতে পেরেছো। সহজ জিনিস, আশা করি সবাই ক্লিয়ার। কয়টা, এই দেখো, এই যে কতগুলো জায়গায় প্রশ্ন আসছে দেখো, রাজশাহী, চিটাগাং, যশোর, তারপর ইঞ্জিনিয়ারিং, এটা কি জানি না, ইবি বলতে কি বোঝাইছে। কোন গলীয় তলে বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করার জন্য কোন সমীকরণটা ব্যবহার করা হয়? এই যে এটা, সি হচ্ছে আনসার, তাই না? গুড। তারপরটা দেখি তো কি বলে, একটা স্ফেরোমিটারের বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা 100, পিচ হলো 1 মিলিমিটার। পিচ বাই বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা, পিচ বাই বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা, এটা কিন্তু লঘিষ্ঠ গণন। আচ্ছা, স্ফেরোমিটারের 3টা পায়ের মধ্যবর্তী গড় দূরত্ব দেওয়া আছে এত মিলিমিটার। যন্ত্রটার সাহায্যে একটা গোলীয় উত্তল তলের উচ্চতা পাওয়া গেল 8 মিলিমিটার। গোলীয় তলের বক্রতার ব্যাসার্ধ কত হবে নির্ণয় করো। দেখো এখানে বলছে যে যন্ত্রটার সাহায্যে একটা গোলীয় তলের উচ্চতা পাওয়া গেল, গোলীয় তলের উচ্চতা পাওয়া গেল 8 মিলিমিটার। গোলীয় তলের উচ্চতা যেটা, সেটা হচ্ছে ভাইয়া আমাদের কিন্তু এইচ, যেটা সেটা, এইটা কিন্তু আমাদের এইচ, মানে যেটা আমরা এক্স মাইনাস এইচ করে পাইছিলাম, এক্স মাইনাস ওয়াই করে পাইছিলাম, এটা হচ্ছে গোলীয় তলের উচ্চতা। তাহলে আমাদের এইচ দেওয়া আছে। বক্রতার ব্যাসার্ধের সূত্র কি? এই যে কি জানো, ডি স্কোয়ার ডিভাইডেড বাই 6h প্লাস হচ্ছে এইচ বাই 2। তো এখানে সবগুলাকে মিলিমিটার এককেই রাখি, চলো। 70.33 স্কোয়ার ডিভাইডেড বাই 6 ইন্টু 8 প্লাস 8/2, হিসাব করে যা আসে সেটাই হচ্ছে আর এর মান। হিসাব করে যা আসে সেটাই হচ্ছে আর এর মান। গ আসে দেখো 107.048। ঠিক আছে, গুড, ঠিক আছে, ওকে। এটা কোথায় আসছিল? এই যে রাজশাহী বোর্ড 2024 সালে আসছিল, রাজশাহী বোর্ড 2024 সালে আসছিল। পরেরটা, উক্ত স্ফেরোমিটারটি দিয়ে সর্বনিম্ন কত দূরত্ব মাপা যাবে? তার মানে কি চাইছে বলতো? সর্বনিম্ন যেই দূরত্ব মাপা যায় সেটাকে আমরা কি বলি? লিস্ট কাউন্ট বা লঘিষ্ঠ গণন বলি না? সর্বোচ্চ যেই দূরত্বটা পাওয়া যায় সেটাকে আমরা কিন্তু লিস্ট কাউন্ট বা লঘিষ্ঠ ধ্রুবক বলি। তাহলে এখানে লঘিষ্ঠ ধ্রুবক কত হবে? আমরা লঘিষ্ঠ ধ্রুবক সমান বা এলসি সমান সমান, এলসি সমান সমান পিচ ডিভাইডেড বাই, পিচ হচ্ছে 1 মিলিমিটার, ডিভাইডেড বাই বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা 0.01 মিলিমিটার। তাইলে এ আনসার না? এটা হলো সর্বনিম্ন যেই দৈর্ঘ্য সেটা আমরা পরিমাপ করতে পারবো 0.01 মিলিমিটার। ভাইয়া একদম বোর্ডের প্রশ্ন, একেবারে বোর্ডের প্রশ্ন। যারা 1 নাম্বার চ্যাপ্টার বাদ দেয় এরা যে কি ধরাটা খাবে। সব চ্যাপ্টার পারবে কিন্তু এই চ্যাপ্টার এসে নিয়ে সূত্রে গিয়ে আটকায় যাবে। সো এর জন্য প্রত্যেকটা টপিকই গুরুত্বপূর্ণ। একটা স্লাইড ক্যালিপার্সের প্রধান স্কেলের 39 ভাগ ভার্নিয়ার স্কেলের 40 ভাগের সমান। তাহলে প্রধান স্কেলের 1 ভাগের মান যদি 1 মিলিমিটার হয়, ভার্নিয়ার ধ্রুবক কত বলতো? ভার্নিয়ার ধ্রুবক কত হবে? আমরা ভার্নিয়ার ধ্রুবক মানে কি জানি? ভার্নিয়ার ধ্রুবক মানে হচ্ছে মূল স্কেলের 1 ভাগ মাইনাস ভার্নিয়ার স্কেলের 1 ভাগ। মূল স্কেলের 1 ভাগ মাইনাস ভার্নিয়ার স্কেলের 1 ভাগের যে দৈর্ঘ্য সেটাকে আমরা বলি ভার্নিয়ার ধ্রুবক। তাহলে এখানে বলো তো, প্রধান স্কেলের 39টা ভাগ ভার্নিয়ার স্কেলের 40টা ভাগের সমান, তাহলে ভার্নিয়ার স্কেলের 1 ভাগ কত? ভার্নিয়ার স্কেলের 1 ভাগ সমান সমান 39/40 না? 39/40 না? কত হয় এটা? 0.975 মিলিমিটার। বুঝছো কি বললাম? আমাদের কি বলে, ভার্নিয়ার স্কেলের 1 ভাগ সমান কত? আমাদেরকে বলছে প্রধান স্কেলের 39টা ভাগ ভার্নিয়ার স্কেলের 40 ভাগের সমান। তার মানে ভার্নিয়ার স্কেলের 40 ভাগ, দেখো ভার্নিয়ার স্কেলের 40 ভাগ হচ্ছে সমান সমান 39 মিলিমিটার।
কারণ প্রধান স্কেলের 1 ভাগ মানে 1 মিলিমিটার, তাহলে 39 ভাগ মানে 39 মিলিমিটার। তাহলে 1 ভাগ কত ভাই? 1 ভাগ হচ্ছে 39 ভাগ 40 মিলিমিটার, এটাই আমাদের আসছে 0.975 মিলিমিটার। তাহলে ভার্নিয়ার কনস্ট্যান্ট কত? 1 মিলিমিটার থেকে তুমি যদি 0.975 বাদ দাও তাহলে কত আসে? 0.025। এই যে 0.025, এটাই হচ্ছে আমাদের ভার্নিয়ার ধ্রুবক, এটাই হচ্ছে আমাদের ভার্নিয়ার ধ্রুবক। সো 0.025 মিলিমিটার, এটা হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক। ডান, বুঝছি। তাহলে পরের প্রশ্নে যাই। কি বললো দেখো, একটা স্লাইড ক্যালিপার্সের প্রধান স্কেলের ক্ষুদ্র ঘরের মান 1 মিলিমিটার, ভার্নিয়ার স্কেলের 10 ঘর 9 ঘরের সমান, এই স্কেলের ভার্নিয়ার ধ্রুবক কত? হোমওয়ার্ক থাকবে এটা। এই বুয়েট 2009-10 সালের প্রশ্ন, চিন্তা করছে, অ্যাডমিশনেও আসছে, কিন্তু অ্যাডমিশনেও আসছে। ঠিক আছে, তাহলে এটা কত হবে বলো তো? 0.1 মিলিমিটার বা 0.01 সেন্টিমিটার। 0.1 মিলিমিটার বা 0.01 সেন্টিমিটার আমরা এতক্ষণ করলাম। ঠিক আছে, তারপরে কি? স্ক্রু গজের পিচ দেওয়া আছে, বৃত্তাকার স্কেলে ভাগ সংখ্যা আছে, লঘিষ্ঠ গণনের মান কত? ভাইয়া বুয়েট প্রিলি 2022-23 সালে আসা, বুয়েট প্রিলি 2022-23 সালে আসা, 9-10 প্রশ্ন। কি হবে বলো তো এটা? স্ক্রু গজের পিচ দেওয়া আছে, বৃত্তাকার স্কেলে ভাগ সংখ্যা দেওয়া আছে, লঘিষ্ঠ গণনের মান কত? লিস্ট কাউন্ট সমান সমান কত হবে? স্ক্রু গজের পিচ হচ্ছে 0.05 সেন্টিমিটার আর ভাগ সংখ্যা হচ্ছে 50, তাহলে 0.05/50, 0.001 সেন্টিমিটার, 0.001 সেন্টিমিটার, সেন্টিমিটার এককে নাই, 10 দিয়ে গুণ দিয়ে দাও, 0.01 মিলিমিটার। ব্যাস, এ হচ্ছে তাহলে আনসার। পারবো না আমরা ইনশাল্লাহ। এটাও দেখো বুয়েট প্রিলিতে আসার প্রশ্ন, দেখছো স্ফেরোমিটার থেকে প্রশ্ন দিয়ে দিছে। কোনো স্ফেরোমিটারের যে কোনো দুইটা পায়ের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে, যদি একটা সমতল উত্তল লেন্সের বক্রতলের উচ্চতা সমতল পৃষ্ঠ থেকে এত হয়, এই যে এটা এইচ দেওয়া, সমতল পৃষ্ঠ থেকে কতটুকু উঁচু? ওই যে মনে আছে আমরা x - y করছিলাম, y ছিল কি সমতল পৃষ্ঠের দূরত্ব, x ছিল বক্রতলের পৃষ্ঠের দূরত্ব, x - y করে h পাইছিলাম, x - y বা h যেটা, এটাই কিন্তু মানে সমতল পৃষ্ঠ থেকে কতটুকু উঁচু সেটাই হচ্ছে h। তাহলে বক্রতার ব্যাসার্ধ কত হবে? বক্রতার ব্যাসার্ধ ভাই 21-22 সালে আসা প্রশ্ন, r সমান সমান কি যেন সূত্র ছিল, d² / 6h + h/2। সো আমাদের d এর মান কিভাবে বের করব? 51 + 47, 51 + 47 + 52 ডিভাইডেড বাই 3। তাহলে কত হয়? 51 + 47 + 52 ডিভাইডেড বাই 3, এটা আসে 50। বাহ, সুন্দর, 50 মিলিমিটার। তাহলে এখানে আসে 50 স্কয়ার ডিভাইডেড বাই 6 × 3.82 প্লাস 3.82 ডিভাইডেড বাই 2। ব্যাস, যেটা আসে সেটাই অ্যান্সার। বুঝতে পেরেছো? বলো। এই যে এটা হচ্ছে জিএসটিতে আসা প্রশ্ন, জিএসটিতে আসা প্রশ্ন, একই টাইপের প্রশ্ন, এটা করে ফেলবা। একই টাইপের প্রশ্ন দেখো, 2023-24 একদম রিসেন্ট প্রশ্ন। একটা স্ফেরোমিটারের সাহায্যে একটা উত্তল লেন্সের উচ্চতা পরিমাপ করে গড় উচ্চতা এত এবং সমতল কাচ প্লেটের উচ্চতা এত পাওয়া গেল। খেয়াল করো, উত্তল লেন্সের উচ্চতা পরিমাপ করে পাওয়া গেছে এত, এটা কিন্তু এক্স, আর সমতল কাচ প্লেটের উচ্চতা পাওয়া গেছে যেটা, সেটা হচ্ছে ওয়াই। স্ফেরোমিটারে 3 পায়ের মধ্যবর্তী দূরত্ব d1, d2, d3 দেওয়া আছে। উত্তল লেন্সের গভীরতা এবং কাচ প্লেটের উচ্চতা একই হলে, উত্তল লেন্সের গভীরতা এবং কাচ প্লেটের উচ্চতা একই হলে উত্তল লেন্সটার বক্রতার ব্যাসার্ধ কত হবে নির্ণয় করো। সো আমাদের এখানে এইচ এর মানটা বের করার জন্য কিন্তু আমাদেরকে ওই কি বলে x - y টা করা লাগবে। সো দেখো h সমান সমান x - y, x এর মান 5.21, 0.25 সমান সমান 4.96 সেন্টিমিটার, আর d এর মান হবে তিনটার যোগফল 6.3 প্লাস 6.5 প্লাস 6.4 ডিভাইডেড বাই 3, গড় করলে আসে 6.4। এই যে 6.4 থেকে এক বেশি এক কম, তাহলে এখানে আমাদের বক্রতার ব্যাসার্ধ r সমান সমান ওই যে d² ডিভাইডেড বাই 6h প্লাস h/2 করে যা আসে তাই। ডিও পেয়ে গেছো, এইচও পেয়ে গেছো, হিসাব করলেই হয়ে যাবে। বুঝতে পেরেছো? শেষ 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 শেষ। আরেকটা প্রবলেম, এইটা একটু দেখাই দিই, দেখো তো এটা পারবা কিনা। একটা স্লাইড ক্যালিপার্সের প্রধান স্কেল, এটা 3 নাম্বার তো 4 নাম্বার প্রশ্ন এটা। একটা স্লাইড ক্যালিপার্সের প্রধান স্কেলের 39 ভাগ ভার্নিয়ার স্কেলের 40 ভাগের সমান। প্রধান স্কেলের 1 ভাগের মান, এই খেয়াল করো, প্রধান স্কেলের 1 ভাগের মান দেওয়া আছে এবার 0.5 মিলিমিটার।
এটার সাহায্যে বস্তু দৈর্ঘ্য পরিমাপ করে মূল এবং ভার্নিয়ার স্কেলের পাঠ যথাক্রমে 70 মিলিমিটার এবং 9 পাওয়া গেল, বস্তুর দৈর্ঘ্য কত নির্ণয় করো। খুব সুন্দর প্রশ্ন। তাহলে দেখো বস্তুটার দৈর্ঘ্য কি হবে, বস্তুটির দৈর্ঘ্য সমান সমান হবে মূল স্কেলের পাঠ হচ্ছে 70 মিলিমিটার, 70 মিলিমিটার প্লাস অ্যাড করতে হবে 9 ইন্টু ভার্নিয়ার কনস্ট্যান্ট। 9 হচ্ছে ভার্নিয়ার স্কেলের পার্ট, 9 ইন্টু ভার্নিয়ার কনস্ট্যান্ট। ভার্নিয়ার কনস্ট্যান্ট কেমনে বের করবা, ভার্নিয়ার কনস্ট্যান্ট কিভাবে বের করবা, আমরা জানি ভার্নিয়ার কনস্ট্যান্ট মানে হচ্ছে মূল স্কেলের 1/2 মান থেকে বাদ দিতে হবে ভার্নিয়ার স্কেলের 1/2 মান কত, ভার্নিয়ার স্কেলের 1/2 মান কত বাদ দিতে হবে। এখন ভার্নিয়ার স্কেলের 1/2 মান কত, দেখো ভার্নিয়ার স্কেলের 40 ভাগ, দেখো ভাইয়া ভার্নিয়ার স্কেলের 40 ভাগ সমান সমান কত মিলিমিটার, 39, প্রধান স্কেলের 39 ভাগ ভার্নিয়ার স্কেলের 40 ভাগের সমান। প্রধান স্কেলের 1 ভাগ মানে 0.5 মিলিমিটার, তাইলে প্রধান স্কেলের 39 ভাগ মানে 39 ইন্টু 0.5 মিলিমিটার না ভাইয়া, 39 ইন্টু 0.5 কত, 19.5 মিলিমিটার। ভার্নিয়ার স্কেলের 40 ভাগ মানে এত মিলিমিটার, তাহলে ভার্নিয়ার স্কেলের 1 ভাগ মানে কত, 19.5 ভাগ 40, এটা আসে 0.4875। তাহলে ভার্নিয়ার কনস্ট্যান্ট হচ্ছে 0.5 থেকে 0.4875 বাদ দিলে যা হয় তাই 0.0125। তাহলে এখানে উত্তর হচ্ছে 70 মিলিমিটার প্লাস 9 ইন্টু 0.0125 মিলিমিটার, হিসাব করে যা আসে তাই 70.1125 মিলিমিটার। ঠিক আছে, 70.1125। বুঝছো? তাহলে ভাইয়া একই কথা, দেখো আমাদের হিসাবটা কি ছিল, যে আমরা ভার্নিয়ার কনস্ট্যান্ট যখন বের করব, ভার্নিয়ার কনস্ট্যান্ট যখন আমরা বের করব, ভার্নিয়ার কনস্ট্যান্ট বের করার নিয়মটা কি, যে আমরা প্রধান স্কেলের যে ক্ষুদ্রতম 1 ভাগের দৈর্ঘ্য মাইনাস হচ্ছে ভার্নিয়ার স্কেলের 1 ভাগের দৈর্ঘ্য, এইটার পার্থক্য যেটা সেটাই হচ্ছে আমাদের ভার্নিয়ার কনস্ট্যান্ট। সো আমাদের প্রধান স্কেলের পার্ট দেওয়া আছে, ভার্নিয়ার স্কেলের পার্ট দেওয়া আছে, ভার্নিয়ার কনস্ট্যান্ট দিয়ে গুণ দিলেই কাজ হয়ে যাবে। ভার্নিয়ার কনস্ট্যান্ট কত, মূল স্কেলের 1 ভাগ মাইনাস ভার্নিয়ার স্কেলের 1 ভাগ। মূল স্কেলের 1 ভাগ কত দেওয়া আছে, ভার্নিয়ার স্কেলের 1 ভাগ কেমনে বের করছি, মূল স্কেলের ভার্নিয়ার স্কেলের 40 ভাগ হচ্ছে মূল স্কেলের 39 ভাগের সমান, আর 1 ভাগ মানে হচ্ছে 0.5 মিলিমিটার। তাহলে প্রধান স্কেলে টোটাল 19.5 মিলিমিটার জুড়ে থাকবে 40 ভাগ, তাহলে ভার্নিয়ার স্কেলের 1 ভাগ কতটুকু জুড়ে থাকবে, এতটুকু জুড়ে থাকবে। তাহলে আমরা ভার্নিয়ার কনস্ট্যান্ট 0.5 মাইনাস এত করলে যা আসে সেটা ভার্নিয়ার কনস্ট্যান্ট, গুণ দিয়ে হয়ে গেল। ঠিক আছে, ডান। তাহলে আমরা এই চ্যাপ্টার আলহামদুলিল্লাহ শেষ করলাম, এবং তোমাদের যাবতীয় যত টাইপের প্রশ্ন আছে সব কাভার্ড আলহামদুলিল্লাহ। এখন তোমাদের কাজ হবে এগুলো রিভাইজ করা। আর আরেকটা জিনিস, আমরা কিন্তু যারা নতুন জয়েন করছো তোমাদের জন্য আজকে একটা গ্রুপে রুটিন দিয়ে দিছি। তো রুটিন অনুযায়ী পরশুদিন থেকে পরীক্ষা শুরু হবে, সেই রুটিনটা ফলো করে তোমরা যদি ক্লাসগুলো দেখে পরীক্ষাগুলো দিতে থাকো, তাহলে দেখবা ওই ক্লাসের পাশাপাশি তোমাদের এক্সামগুলো দেওয়া হয়ে যাচ্ছে এবং পুরো প্রিপারেশনটা হয়ে যাচ্ছে। সো এই রুটিন অনুযায়ী তোমরা আগাতে থাকো। ঠিক আছে, তাহলে শেষ করি। তাহলে আমরা আজকে তোমাদের সাথে আবার ইনশাল্লাহ আগামী সপ্তাহে আমরা গতিবিদ্যা নিয়ে শুরু করব, গতিবিদ্যা পড়া শুরু করব ইনশাল্লাহ আগামী সপ্তাহ থেকে। থ্যাংক ইউ সবাইকে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।